তোমাকে বিয়ে করেছি বলে ভেবো না তুমি বইয়ের অধিকার পাবে আমার থেকে। এই বিয়েতে আমার কোনো মত ছিল না, শুধুমাত্র বাবা মায়ের কথা রাখতেই বিয়েটা করেছি। না হলে তোমার মতো একটা মেয়ে এই আকাশ আহমেদের পাশে দাঁড়ানোর যোগ্যতা রাখে না। সো বি কেয়ারফুল, অধিকার দেখাতে আসবে না কখনো। বাসর রাতে স্বামীর থেকে এরকম কথা শুনে প্রিয়ন্তী খানিকটা অবাক হলেও নিজেকে সামলে নিল, কারণ ওর ধারণা ছিল এমনটাই হতে পারে। কিন্তু যোগ্যতা, এই কথাটা খুব গায়ে লাগলো ওর। হতে পারে মধ্যবিত্ত ঘরের মেয়ে, কিন্তু রূপে গুণে কোনো দিক থেকেই তো কমতি নেই। আচ্ছা, শুধু কি টাকা পয়সা দিয়েই যোগ্যতা যাচাই করা হয়? প্রিয়ন্তী ঘোমটার আড়াল থেকে আর চোখে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, না, ভেঙে পড়লে চলবে না, নিজেকে শক্ত রাখতে হবে। আজ অন্তত কিছু বলবো না। আমাকে যোগ্যতা নিয়ে কথা শোনানো, তাই না? কি ভাবে কি নিজেকে হিরো? হুম, অবশ্য হিরোর থেকে কম কিছু নয়, দেখতে তো মাশাল্লাহ। প্রিয়ন্তী বেড থেকে নেমে কোনো কথা না বলে লাগেজ থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। আকাশ ভ্যাবাচাকা খেয়ে গেল প্রিয়ন্তীকে এতটা শান্ত দেখে। ও ভেবেছিল হয়তো কোনো রিয়াক্ট করবে। কি হলো এটা? মেয়েটা কি কিছুই শোনেনি? কিন্তু আমি তো জোরেই বলেছি। আমি এত কিছু বললাম, অথচ একটা শব্দও বের করলো না মুখ থেকে। বাই দা ওয়ে, মেয়েটি বোবা নয় তো আবার। দূর, যা খুশি হোক, তাতে আমার কি, বরং ভালোই হলো। আমাকে আর কিছু বলতে হলো না। প্রিয়ন্তী শাড়ি চেঞ্জ করে কালো রঙের একটা ড্রেস পরে নিল। শাড়ি পরে রাতে ঘুমাতে তার অসুবিধা হবে তাই। আকাশ বেডে শুয়ে ফোনে কিছু একটা করছে। দরজা খোলার শব্দে সেই দিকে না তাকিয়েই বলল, তোমাকে আমি যা যা বলেছি এইসব বাবা মা যেন না জানতে পারে। যদি জানে তাহলে, তাহলে কি খুব খারাপ হবে, তাই তো? প্রিয়ন্তীর মুখ থেকে কথাটা শুনে আকাশ অবাক হয়ে তাকালো, কিন্তু সে অবাক চাহনি প্রিয়ন্তী দেখলো না। ও আকাশের থেকে উল্টো দিকে ঘুরে গায়ের ওড়নাটা ভালো করে পেঁচিয়ে নিল। আকাশ স্বাভাবিক হয়েই বলল, যাক, কথা বলতে পারো তাহলে। আমি তো ভেবেছিলাম। যাই হোক, ঘরের কথা যেন বাইরে না যায়। প্রিয়ন্তী মুখ বাঁকিয়ে মনে মনে বলল, এই ছেলে আমার সামনে যতই হিরোগিরি দেখাক না কেন, নিজের বাবা মায়ের কাছে একেবারেই জিরো। এটা বেশ বুঝতে পারছি আমি। প্রিয়ন্তী বেডের অন্য পাশে গিয়ে বেডে বসতে নিলে আকাশ ফোনের দিকে তাকিয়েই বলল, আমি কারোর সাথে বেড শেয়ার করে শুতে পারি না। তুমি সোফায় গিয়ে শুয়ে পড়ো। তুমি নিজেকে আমার বউ ভাবতেই পারো, বাট আমি তা মানি না। প্রিয়ন্তীর এবার রাগ উঠে গেল। ভেবেছিল আজ অন্তত কিচ্ছু বলবে না, কিন্তু এখন দেখছে কথা না বলে আকাশ আরো বেশি সুযোগ পেয়ে যাবে। এই যে মিস্টার, আমি কি আপনাকে বাধ্য করেছি বিয়ে করতে? করলেন কেন বিয়ে? আমার এত ইচ্ছে ছিল না এমন বড় বাড়ির ছেলেকে বিয়ে করার। এরা তো শুধু অহংকার করতেই জানে, মন বলতে এদের কিছুই নেই। আপনি যেমন আপনার বাবা মায়ের কথা রাখতে বিয়ে করেছেন, আমিও তেমন আমার মামার কথা রাখতেই এই বিয়েতে রাজি হয়েছি। ভেবেছিলাম আজ কোনো কথা বলবো না, কিন্তু আপনি আমাকে বাধ্য করলেন বলতে। আর শুনুন, আমি এই বেডেই ঘুমাবো। আপনার প্রবলেম হলে আপনি যান সোফায় গিয়ে ঘুমান। গুড নাইট। আকাশ তো আশ্চর্য হয়ে গেছে। এই মেয়ে এত কথা বলতে পারে, ওর ধারণাই ছিল না। ধারণা থাকবেই বা কি করে, প্রথমেই তো টু শব্দটাও করেনি। প্রিয়ন্তী অন্যদিকে ঘুরে শুয়ে আছে। আকাশ একবার তাকিয়ে বিরক্ত নিয়ে বেড থেকে নেমে সোফায় গিয়ে শুয়ে পড়ল। রাগে গজগজ করতে করতে বলল, মেয়েটিকে যতটা সহজ সরল ভেবেছিলাম ততটাও নয়। কিভাবে কথা শুনিয়ে দিল আমাকে, এমনকি আমার বেডও দখল করে নিল। ইচ্ছে তো করছে এই মেয়েকে এই রুম থেকে বের করে দেয়। মা বাবা কি দেখেছে এই মেয়ের মাঝে আল্লাহই ভালো জানে। ওকে তো আমি দূর করবই আমার লাইফ থেকে। এমন নিচু ঘরের একটা মেয়ে আমার বউ হয়ে থাকতে পারে না। প্রিয়ন্তী ঘুরে দেখলো আকাশ সোফায় শুয়ে আছে। প্রিয়ন্তীর চোখ থেকে পানি পড়তে লাগলো, শব্দহীন কাঁদছে। মনে মনে বলতে লাগলো, মা বাবা, তোমরা তো ওপর থেকে সবই দেখছো। জানো, আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা চলে যাবার পর মামা অতি আদরের সাথে আমাকে বড় করেছে, কিন্তু মামি আমাকে সহ্য করতে পারতো না। মামার অবর্তমানে আমাকে কথা শোনাতো। মামা বুঝতে পারতো আমার কষ্টটা। আমার একটু সুখের জন্য মামা আমাকে আকাশের সাথে বিয়ে দিয়ে দিল। কিন্তু আমার ভাগ্যটা যে খারাপ,
আকাশ আমাকে নিজের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছে। মা বাবা, তোমরা বলো না আমি কি করব এখন? আমি কি পারবো আকাশকে মানিয়ে নিতে? প্রিয়ন্তী যখন 5 বছর বয়স, তখন ওর মা বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে প্রিয়ন্তী ওর মামার বাড়িতেই থাকতো। প্রিয়ন্তীর মামা ওকে অনেক ভালোবাসতো, কিন্তু ওর মামি ওকে দেখতে পারতো না, খোঁটা দিয়ে কথা বলতো। প্রিয়ন্তী ভেঙে পড়েনি, নিজেকে গড়ে তুলতে হলে এমন হাজারো কথা শুনতে হয় এটা ভেবেই কখনো মামির সাথে খারাপ ব্যবহার করেনি। প্রিয়ন্তী অনার্স 2য় বর্ষে পড়ে। ওর এতদূর আসার পেছনে একমাত্র অবদান ওর মামার। প্রিয়ন্তীর গায়ের রং উজ্জ্বল শ্যাম বর্ণের, চুলগুলো কোঁকড়ানো হলেও কোমর ছাড়িয়ে যায়। প্রিয়ন্তীর মুখের গড়নটা খুবই মায়াবী, আর সেই মায়াতেই আটকে গিয়েছে আকাশের মা বাবা। প্রিয়ন্তীর মামা আকাশের বাবার অফিসে চাকরি করে। প্রিয়ন্তী প্রায় যেত মামার অফিসে। রিয়াদ আহমেদ মানে আকাশের বাবা প্রিয়ন্তীকে দেখে পছন্দ করে, আর ওর ব্যবহার চলাফেরা সবকিছু দেখেই মুগ্ধ হয় সে। আকাশের বাবা আকাশের মাকেও প্রিয়ন্তীর ব্যাপারে বলে। আনিলা আহমেদ মানে আকাশের মা, সেও প্রিয়ন্তীকে দেখে আর তারও ভালো লেগে যায়। আকাশের মা বাবা প্রিয়ন্তীকে ছেলের বউ করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রিয়ন্তীর মামাকে প্রস্তাব জানালে সে অমত করেনি, প্রিয়ন্তীর ভালোর কথা ভেবে রাজি হয়ে যায়। আকাশ মাস্টার্সে পড়ছে, দেখতে স্মার্ট, ফর্সা গায়ের রং। আকাশ নিজের মন মতো চলতেই পছন্দ করে। বন্ধুদের সাথে বেশিরভাগ সময় সে বাইরে কাটায়। এতে ওর ওপর খারাপ প্রভাব পড়বে, তাই ওর মা বাবা ভাবে ওকে বিয়ে করালে হয়তো নিজেকে পাল্টাতে পারবে। আকাশ এক্ষুনি বিয়ে করতে চায়নি, ওর মা বাবার কথায় বাধ্য হয়েই বিয়েটা করেছে। বিয়ের আগে প্রিয়ন্তীকে ও দেখেনি, প্রিয়ন্তীও এই বিয়ে করতে চায়নি। ও জানে বড় লোকের ছেলেরা অহংকারী হয়, তারা সবসময় নিজের ইগোকে প্রাধান্য দেয়। প্রিয়ন্তী মানা করে দিয়েছিল এই বিয়ে সে করবে না, শুধুমাত্র মামার মান রাখতেই রাজি হতে হয়েছে, কারণ ওর মামা আকাশের মা বাবাকে কথা দিয়েছিল। প্রিয়ন্তীকে ছোট থেকেই ওর মামা অনেক ভালোবেসে বড় করেছে, তাই মামাকে সে কষ্ট দিতে চায় না। আকাশকে বিয়ে করতে রাজি হয়ে যায়। অবশেষে পারিবারিকভাবে ওদের বিয়েটা হয়, আত্মীয় স্বজনরাও জানে না। আকাশের পড়াশোনা শেষ হলে জানাবে সবাইকে। খুব সকালে প্রিয়ন্তীর ঘুম ভেঙে যায়। প্রিয়ন্তী উঠে ফ্রেশ হয়ে শাড়ি পরে নিল। সে এই বাড়ির বউ, বিয়ের পরের দিন জামা কাপড় পরাটা মোটেও ভালো দেখায় না। প্রিয়ন্তী নামাজ আদায় করে ঘড়িতে টাইম দেখলো 5টা 55 বাজে। প্রিয়ন্তীর রোজকার অভ্যাস ভোরে উঠে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করা, কিন্তু এই রুমের আশেপাশে তাকিয়ে কোথাও কোরআন দেখতে পেল না। তাই ভাবলো শাশুড়ির থেকে জেনে নেবে কোরআন কোথায় রাখা আছে। আকাশ সোফায় জড়সড় হয়ে ঘুমিয়ে আছে। প্রিয়ন্তী বেড থেকে চাদরটা এনে আকাশের গায়ে মেলে দিল। প্রিয়ন্তী আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলতে লাগলো, ছেলেরা ঘুমালে এত সুন্দর দেখায়, জানা ছিল না। কি সুন্দর লাগছে ওনাকে। আমাদের বিয়েটা যেভাবেই হোক হয়েছে। এই মানুষটা আমার স্বামী, কিন্তু উনি তো আমাকে বউ বলে মানতে নারাজ। উনি কি কখনোই মেনে নেবে না আমাকে? মানুষের জীবন সত্যি অদ্ভুত, অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে এগিয়ে যেতে হয়। আমাকে শক্ত হতে হবে, আকাশের সামনে দুর্বল হলে চলবে না। আকাশকে বুঝিয়ে দিতে হবে যোগ্যতা শুধুমাত্র সমানে সমানে হয় না, মানুষের সঠিক ব্যবহারই হলো আসল যোগ্যতা। প্রিয়ন্তী কিচেনে এসে নিজের হাতে ব্রেকফাস্ট তৈরি করে সব টেবিলে নিয়ে রাখলো। বাড়ির কাজের মেয়ে ওকে মানা করেছিল, কিন্তু ও শোনেনি। শিউলিকে সরিয়ে দিয়ে থেকে সাহায্য করলে নিজেই করেছে। আকাশের মা নিচে এসে দেখলো প্রিয়ন্তী ডাইনিং টেবিলে এনে সব রাখছে। উনি এগিয়ে গিয়ে বললেন, প্রিয়ন্তী, তুমি এত সকালে উঠেছো কেন? আর এসব তুমি কি কি করছো কেন? আসলে আন্টি, আমার সকালে ওঠার অভ্যাস, তাছাড়া আমার এসব করতে প্রবলেম হচ্ছে না। শিউলি আমাকে মানা করেছিল, আমি নিজে থেকেই করেছি। হুম, বুঝলাম। তুমি আমাকে আন্টি কেন ডাকছো? মা বলে ডাকবে কেমন? আচ্ছা, তাহলে আপনি আমাকে তুমি নয় তুই করে বলবেন। ঠিক আছে, বলবো তুই করে। তাহলে যে তোকেই আমার মাকে আপন ভেবে বলতে হবে যে। প্রিয়ন্তীর চোখটা ছলছল করে উঠল। শাশুড়ি যে ওকে একদিনে এতটা আপন করে নেবে এটা সে ভাবেনি। এ কি রে, তোর চোখে পানি কেন? কই না তো। চোখে পানি মুছে বলল। আকাশের মা প্রিয়ন্তীর গালে হাত রেখে বলল,
বুঝতে পেরেছি আমি। শোন, আজ থেকে আমি তোর মা, কখনো শাশুড়ি ভাববি না। নিজের মা ভেবে সব কিছু শেয়ার করবি আমার সাথে। তুই সত্যি খুব লক্ষ্মী একটা মেয়ে, আমার মেয়ে হয়েই থাকবি তুই। ব্রেকফাস্ট টেবিলে আকাশ পরোটা খেতে খেতে বলল, মা, আজকের ব্রেকফাস্টটা কে বানিয়েছে? স্বাদটা একটু অন্যরকম। কেন, ভালো হয়নি? ভালো হয়েছে বলেই তো জিজ্ঞাসা করলাম। প্রিয়ন্তী করেছে। আকাশ মায়ের দিকে তাকিয়ে বলল, প্রিয়ন্তীকে? আকাশের মা, বাবা, বোন সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আকাশের বোন আফিয়া, সে বলল, সে কি ভাইয়া? নিজের বইয়ের নামটাও জানিস না এখনো? আকাশ ওর মায়ের রুমে মাথা নিচু করে বসে আছে। আকাশের মা ওর পাশে এসে বলল, আকাশ, আমি আর তোর বাবা তোর ভালোর কথা ভেবেই প্রিয়ন্তীকে তোর সাথে বিয়ে দিয়ে দিয়েছি। আমি বুঝতে পারছি তুই ওকে মেনে নিতে পারিসনি। প্রিয়ন্তী খুবই ভালো একটা মেয়ে, ওকে তুই মেনে নে। আকাশ নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছে, ওই মেয়ে তো, আজ খবর আছে। আমি মানা করার পরেও মাকে বলে দিয়েছে আমি ওকে মেনে নেইনি। কি হলো, বিড়বিড় করছিস কেন? কিছু বলছিস? না মা, কিছু না। ওই মেয়েটা তোমাকে বলেছে আমি ওকে মেনে নেইনি, তাই না? ওই মেয়েটা কি কথা, হ্যাঁ? ওকে প্রিয়ন্তী বলবি। আর শোন, প্রিয়ন্তী আমাকে কিছুই বলেনি। তুই খাবার টেবিলে ওর নাম শুনে চিনতে পারলি না, তখনই আমি যা বোঝার বুঝে নিয়েছি। দেখ আকাশ, মেয়েটা আমাদের মতো এত বড়লোক ঘরের মেয়ে না হলেও ওর মধ্যে আমাদের সাথে মিশে থাকার প্রতিভা আছে। আমি গত 2 সপ্তাহ ধরে ফলো করে তারপরে সিদ্ধান্ত নিয়েছি। তোর কি মনে হয় তোর বাবা আর আমি তোর খারাপ চাইবো? মা, এসব কি বলছো তোমরা? আমার খারাপ কেন চাইবে? মা, তোমাদের কথা রাখতেই তো আমি বিয়েটা করেছি। ভেবেছিলাম পড়াশোনা শেষ করে তারপর বিয়ে করব, কিন্তু তোমরা সেই সুযোগটাও দিলে না। চিনি না জানি না এমন একটা মেয়েকে আমার লাইফে জুড়ে দিলে। এখন চিনবি। ওকে, প্রবলেম কোথায়? তোর পড়াশোনা তুই চালিয়ে যা। আকাশ, আবারও বলছি, প্রিয়ন্তীর মতো লক্ষ্মী মেয়ে খুব কমই দেখা যায়। ওর আচরণ, চলাফেরা সব দিক থেকেই পারফেক্ট। আর চেহারা তো মাশাল্লাহ, অনেক মায়া ওর চোখে মুখে। আকাশ মনে মনে বিরক্ত হচ্ছে প্রিয়ন্তীকে নিয়ে কথা শুনতে। মাকে মানাও করতে পারছে না। তাই ওর মাকে বলল, মা, তোমাদের কথাই আমি বিয়ে করেছি, ঠিক আছে, মেনেও নিব ওই মেয়েকে। এবার খুশি তো? হুম, খুব খুশি। তুই শুধু এবার প্রিয়ন্তীকে মেনে নিয়ে দেখবি, পরে তুই নিজেই ওকে ছাড়তে চাইবি না, চোখে হারাবি ওকে। মা, আমাকে একটু বের হতে হবে, আসছি এখন। আকাশ মায়ের রুম থেকে বেরিয়ে রাগে হাত মুঠো বন্ধ করে বলতে লাগলো, মাকে তো থামানোর জন্য বললাম মেনে নেব ওই মেয়েকে, কিন্তু না, ওকে আমি মানবো না। ওই মেয়েটি দেখছি মাকে নিজের বশে নিয়ে নিয়েছে। শুধু মা নয়, বাবাও তার ভক্ত হয়ে গিয়েছে। এসব ছোট ঘরের মেয়েদেরকে ভালো করে চেনা আছে। আমার ধনী পরিবার পেয়েছে, তাই মা বাবাকে কৌশলে নিজের দলে টেনে নিয়েছে। ওই মেয়েকে কি বলবো আর? আমার মা বাবাই সুযোগ দিয়েছে বলেই তো সে সুযোগটা কাজে লাগিয়েছে। প্রিয়ন্তী বেলকনিতে দাঁড়িয়ে আছে, উদাসীন হয়ে ভাবছে কি হয়ে গেল ওর জীবনে। বিয়ে, শ্বশুরবাড়ি, বর সবকিছু নিয়েই মেয়েদের একটা স্বপ্ন থাকে। হয়তো প্রিয়ন্তীরও এমন স্বপ্ন ছিল। সব ঠিক থাকলেও যে ওর বরটা ঠিক নেই, ওকে তো সে বউ বলেই মানবে না বলেছে। প্রিয়ন্তী বুঝে উঠতে পারছে না ওর কি করা উচিত। ওকে আকাশের অবহেলা সয়ে এই বাড়িতে থাকবে, নাকি চলে যাবে? কিন্তু এ বাড়ি ছেড়ে আর কোথায় যাবে? প্রিয়ন্তীর মামার কাছে ফিরে গেলে সে যে কষ্ট পাবে, আর মামুনির কটু কথা সে আবারও শুনতে হবে। প্রিয়ন্তী অনেক ভেবে মনে মনে বলল, ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, এখানে এসে নতুন মা বাবা পেয়েছি। আমি পারবো না এদেরকে ছেড়ে যেতে। বরের ভালোবাসা না হয় নাই পেলাম, বাবা মায়ের ভালোবাসা তো পাবো, এতেই আমি খুশি। প্রিয়ন্তীর ভাবনার মাঝেই আফিয়ার ডাক শুনতে পেল, ভাবি, কোথায় তুমি? প্রিয়ন্তী বেলকনি থেকে রুমে এসে মৃদু হেসে বলল, আপু, এই তো আমি বেলকনিতে ছিলাম। ভাবি, আমাকে আপু ডাকছো কেন? আমার নাম আফিয়া, নাম বলেই ডাকবে। তুমি আমার বড় ভাইয়ের বউ সম্পর্কে আমি তোমার ছোট ননদই হই। আপু, তুমি আমার সম্পর্কে ছোট হলেও বয়সে তো বড়, আমি তোমাকে আপু বলেই ডাকবো। আচ্ছা ঠিক আছে, ডেকো। তবে শোনো, আমাকে ননদ বলে দূরে সরিয়ে রেখো না, বোনের মতো মিশবে আমার সাথে।
আচ্ছা আপু। আফিয়া প্রেয়ন্তীর গালে হাত রেখে মুচকি হেসে বলল, আমার সুইট ভাবি, আমি ঠিক এমন একটাই ভাবি চেয়েছিলাম, আর পেয়ে গেছি। আই এম সো হ্যাপি। প্রিয়ন্তী হাসলো, কিছু বলল না, শুধু মনে মনে অবাক হচ্ছে আকাশের মা বাবা ওর বোনের ব্যবহারে। মাত্র একদিনে এতটা আপন করে নিয়েছে প্রিয়ন্তীকে। ও ভাবি, যেটা বলতে এসেছিলাম, মা তোমাটাকে ডাকছে, মায়ের রুমে যেতে বলেছে। যাচ্ছি। আপু, একটা কথা বলবো? হ্যাঁ বলো, কি কথা? বলছি, তোমার ভাইয়া কি বাড়িতে আছে? ব্রেকফাস্টের পর দেখিনি তো, তাই আর কি। আফিয়া কিছুক্ষণ প্রিয়ন্তীর দিকে তাকিয়ে থেকে বলো, ভাইয়া তো সেই সকালেই বেরিয়ে গেছে, তোমাকে কিছু বলে যায়নি তাই না? না মানে আপু, বাদ দাও, চলো মায়ের রুমে যাই। ভাবি, তুমি না বললেও আমি বুঝতে পারছি ভাইয়া তোমার নামটাও জানতো না। এতেই তো সবটা পরিষ্কার হয় যে ভাইয়া তোমাকে মেনে নিতে পারেনি। তবে তুমি টেনশন করো না, ভাইয়া তোমাকে মেনে নেবে আর তোমার প্রেমেও পড়বে খুব তাড়াতাড়ি। প্রিয়ন্তীর চোখ বড় বড় করে তাকালো। আফিয়া হেসে উঠে বলল, ওভাবে কি দেখছো? আমি যা বলেছি এটাই হবে, তুমি মিলিয়ে নিও। চলো এখন। রাত 11টা বেজে গিয়েছে, আকাশ এখনো বাড়ি ফেরেনি। প্রিয়ন্তী ড্রয়িং রুমে বসে আছে আকাশের অপেক্ষায়। আকাশের মাও বসেছিল, প্রিয়ন্তী জোর করে রুমে পাঠিয়ে দিয়েছে। এদিকে ওর খিদেও পেয়েছে, আকাশের সাথে খাবে বলে সবার সাথে খায়নি। প্রিয়ন্তী যদিও জানে ও না খেয়ে থাকলেও আকাশ ওকে খেতে বলবে না বা জানতেও চাইবে না খেয়েছে কিনা। কলিং বেল বেজে উঠতেই প্রিয়ন্তী শাড়ির আঁচলটা মাথায় তুলে দরজাটা খুলে দিল। বাইরের আলো প্রিয়ন্তীর মুখে না পড়লেও ঘরের লাইটের আলো আকাশের মুখে পড়েছে। আকাশের ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে আছে প্রিয়ন্তী। আকাশ বিরক্ত নিয়েই বলল, দরজা আটকে দাঁড়িয়ে না থেকে সরো এখান থেকে। প্রিয়ন্তী সরে আসলো সেখান থেকে। আকাশ ভেতরে ঢুকে সোজা ওপরে চলে গেল। প্রিয়ন্তী দরজাটা আটকে ডাইনিং এ খাবার রেডি করে ওপরে এলো। আকাশ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে প্রিয়ন্তী সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, খাবার রেডি করে এসেছি, নিচে চলুন। আমি খেয়ে এসেছি ফ্রেন্ডদের বাসা থেকে, খাবো না এখন। প্রিয়ন্তী আর কথা না বাড়িয়ে নিচে এসে খাবারগুলো ফ্রিজে রেখে দিল। প্রিয়ন্তীও আর কিছু খেলো না, শুধু এক গ্লাস পানি খেয়ে রুমে চলে এলো। আকাশ বেডের ঠিক মাঝখানে শুয়ে আছে ফোনের দিকে তাকিয়ে। প্রিয়ন্তী ঠিকই বুঝতে পারছে ও যেন বেডে শুতে না পারে, এই জন্যই মাঝখানে গিয়ে শুয়ে আছে। আমি যেমনই হই না কেন, এই আকাশের সামনে নরম হওয়া যাবে না। প্রিয়ন্তী বেডের পাশে দাঁড়িয়ে বলল, পুরো বেড জুড়ে শুয়েছেন কেন? এক পাশে যান, আমি ঘুমাবো এখন। আকাশের কানে যেন কোনো কথাই যায়নি, ও ফোনের দিকেই তাকিয়ে আছে। কি হলো, আপনি শুনতে পাননি? আমি ঘুমাবো তো। আকাশ ফোনের দিকে তাকিয়েই বলল, রুম আমার, বেড আমার, এমনকি এই রুমে যা যা আছে সবই আমার। সো জোরটা আমার বেশি। এত কথা না বলে যাও, গিয়ে সোফায় শুয়ে পড়ো। ও আচ্ছা, রুম আপনার, বেড আপনার, এই রুমের সব আপনার, তাহলে আপনি স্বীকার করলেন আমিও আপনার, মানে আপনার বউ? আকাশ রেগে উঠে বসলো। প্রিয়ন্তীর পাশ ফিরে দাঁড়ালে মনে মনে ভাবছে, সাহস দেখিয়ে তো বলেই ফেললাম, না জানি এর জিরোটা কি করবে। হাউ ডিয়ার! কি বলছো এসব? তোমাকে আমি বউ বলে স্বীকার করেছি কখন? এক্ষুনি তো বললেন এই রুমে যা যা আছে সব আপনার, তাহলে আমিও তো এখন আপনার রুমেই আছি, আমিও আপনার, সিম্পল। আকাশ রাগী চোখে তাকালো প্রিয়ন্তীর দিকে। প্রিয়ন্তীর সাথে সাথে অন্যদিকে ঘুরে বলল, আপনি যদি আমাকে শুতে না দেন তাহলে আমি এক্ষুনি মাকে গিয়ে বলে দিব আপনি আমাকে বেডে জায়গা দিচ্ছেন না। তোমার সাহস তো কম নয়, আমাকে ভয় দেখাচ্ছ মায়ের কথা বলে? ও মা, আপনাকে আমি ভয় দেখাবো কেন? আপনি কি ছোট বাচ্চা যে মায়ের কথা বললাম আর ভয় পেয়ে গেলেন? আকাশ হাতের মুঠোটা শক্ত করে দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, মাত্র 2 দিন এসেই এত সাহস বেড়ে গিয়েছে এই মেয়ের। অধিকার দেখাতে মানা করেছি, সেটা তো মানছেই না, উল্টো আমার মা বাবা বোনকে নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছে, আবার এখন আমার রুমটাও দখল করতে চাচ্ছে। প্রিয়ন্তী আকাশের দিকে তাকিয়ে দেখলো আকাশ নিচের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। প্রিয়ন্তী মুচকি হেসে গিয়ে বেডের এক পাশে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। আকাশ পাশে তাকিয়ে চেঁচিয়ে বলল, তোমাকে না বলেছি সোফায় গিয়ে শুতে? এখানে কেন শুয়েছো? ওঠো বলছি।
প্রিয়ন্তী চাদরটা মুড়ি দেওয়া অবস্থায় বলল, উঠবো না, বেডে অনেক জায়গা আছে, শুয়ে পড়ুন, না হলে সোফায় যান। কি মেয়ে রে বাবা! ঠিক আছে, এটাও মেনে নিলাম, তবে খুব তাড়াতাড়ি তোমাকে এই বাড়ি থেকে বের করব। খুব ভোরে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে আকাশের ঘুমটা ভেঙে গেল। চোখ ডলতে ডলতে চোখ মেলে তাকালো। কিছুটা বিরক্ত লাগলেও এত সুন্দর কোরআন পাঠ শুনে খুব ভালো লাগছে ওর। শোয়া থেকে উঠতে নিলে দেখলো কালকের মতো আজও চাদর গায়ের ওপরে। আকাশ সামনে তাকিয়ে দেখলো প্রিয়ন্তী মাথার ওড়না পেঁচিয়ে জায়নামাজে বসে কোরআন তেলাওয়াত করছে। আকাশ ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 5টা 52 বাজে। এত দেরি করে ওর ঘুম ভাঙলো, এটা ভেবেই অবাক হচ্ছে। প্রিয়ন্তী পড়া শেষ করে কোরআন শরীফ ঠিক জায়গায় রেখে জায়নামাজ গুছিয়ে ঘুরে তাকিয়ে দেখলো আকাশ নিচের দিকে তাকিয়ে সোফায় বসে আছে। কি ব্যাপার, আপনার এত সকালে ঘুম ভেঙে গেল যে? বুঝেছি, আমার কোরআন পড়ার শব্দে আপনার ঘুম ভেঙে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি পাশের রুমে গিয়ে পড়বো কাল থেকে। প্রিয়ন্তী কথাটা বলে অন্যদিকে ঘুরে ওড়না খুলতে লাগলো। আকাশ উঠে দাঁড়িয়ে টি শার্টটা ঠিক করতে করতে বলল, না, অন্য রুমে যেতে হবে না, রুমেই পড়বে। প্রিয়ন্তী ঘুরে আকাশের দিকে তাকিয়ে বলল, আপনার প্রবলেম হবে না তো? না, প্রবলেম কিসের? কোরআন পড়া বা শোনা খারাপ তো আর কিছু নয়। তাহলে তো নামাজ পড়াটাও খারাপ কিছু নয়, বরং আপনার জন্য ভালো। আপনি এখন থেকে নামাজ পড়বেন, কেমন? এই মেয়ে, তোমাকে আমার ভালো নিয়ে ভাবতে হবে না, আমি নিজের ভালোটা বুঝে নেব, ওকে? ঠিক আছে, ভাবলাম না। প্রিয়ন্তী ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল ছেড়ে দিল। ওর ঘন কালো কোঁকড়ানো চুলগুলো কোমর ছড়িয়ে পড়ল। প্রিয়ন্তী চুল আঁচড়াতে চুলের কাঁধের এক পাশে এনে কিছু একটা খুঁজতে লাগলো। ড্রেসিং টেবিলের ওপরে আকাশের ফোনটা রাখা ছিল। আকাশ ওটা নিয়ে মাথা তুলে কয়েক সেকেন্ড অবাক হয়ে চেয়ে থেকে বলল, তুমি প্রিয়ন্তী? প্রিয়ন্তী হাঁ করে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ আবারও বলল, কি হলো বলো, তুমি প্রিয়ন্তী? হ্যাঁ, আমি প্রিয়ন্তী, কিন্তু হঠাৎ এভাবে নাম জিজ্ঞাসা করছেন কেন? আকাশ কোনো কথা না বলে হাঁ করে তাকিয়ে রইল প্রিয়ন্তীর দিকে। ওর এইভাবে তাকানোতে প্রিয়ন্তী অস্বস্তি বোধ করছিল। হঠাৎ আকাশের এইভাবে তাকিয়ে থাকা আম জানতে চাওয়ায় অদ্ভুত লাগছে প্রিয়ন্তীর কাছে। প্রিয়ন্তী আকাশের সামনে হাত নাড়িয়ে বলল, এই যে জিরো সাহেব, কোথায় হারিয়ে গেলেন আপনি? জিরো? আমাকে জিরো কেন বলছো তুমি? ঘরের মধ্যে আমার সামনে হিরোগিরি দেখান, আবার বাবা মায়ের সামনে জিরো আপনি, তাই আমি আপনার নাম দিয়েছি এটা। খবরদার, আমাকে জিরো বলবে না তুমি। আচ্ছা একটা কথা বলো তো, আমি কি তোমাকেই বিয়ে করেছি? প্রিয়ন্তী অবাক হয়ে বলল, বিয়ের 2 দিন পর আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আপনি আমাকে বিয়ে করেছেন কিনা? কথাটা কেমন হাস্যকর হয়ে গেল না? আকাশ আর কিছু বলল না, মাথার চুলগুলো এক টানে টানতে টানতে বেলকুনিতে চলে গেল। প্রিয়ন্তী আকাশের যাওয়ার দিকে তাকিয়ে বলল, কিছুই তো বুঝলাম না, কি হলো এটা? আকাশ বেলকুনিতে দাঁড়িয়ে বিড়বিড় করে বলতে লাগলো, এই মেয়েটার সঙ্গে 2 দিন একই রুমে থেকেও ওর চেহারাটা আমি দেখিনি, কিন্তু কিছুক্ষণ আগে আয়নায় ওর মুখটা দেখে আমি অবাক না হয়ে পারছি না। এটাই সেই মায়াপরী যাকে আমি এতদিন খুঁজেছি অথচ পাইনি। হ্যাঁ, সেদিন তো ক্যাফেতে পাশের মেয়েটি ওকে প্রিয়ন্তী নামেই ডেকেছিল। আজ সেই মায়াপরীটা আমার বউ, আমার এত কাছে আছে। ও মাই গড, আমি জাস্ট ভাবতে পারছি না আমি আরো 2 দিন আগে ওর মুখটা কেন দেখলাম না, কেন ওর নামটা শুনেও আমার সেই মায়াপরীর কথা ভাবলাম না। যদিও নামটা শুনে চমকেছিলাম, কিন্তু একই নামে তো অনেক মেয়ে আছে, এটাই ভেবে ভুল করেছি। এখন কি করব আমি? আকাশ চোখটা বন্ধ করেই ভাবতে লাগলো কয়েক মাস আগের কথা। আকাশ বন্ধুদের সাথে একটা ক্যাফে বসে আড্ডা দিচ্ছিল। ক্যাফেটা খুবই সুন্দর আর জায়গাটাও খোলামেলা। ক্যাফের চারিপাশটা ছিল শুধু সবুজের সমারোহ। শো শো করে বাতাস বইছে, যা এখানে থাকা সকলের শরীর মনকে ফ্রেশ করে দিচ্ছে। এক কথায় অসাধারণ একটা জায়গা। হঠাৎ মেয়েদের হাসির শব্দ পেয়ে আকাশ পাশের টেবিলে তাকালো। ওই টেবিলে 3জন মেয়ে বসে আছে। 2জন মেয়ের মুখ দেখতে পেলেও ওই 2জনের আড়ালে থাকা মেয়েটির মুখটা আকাশ দেখতে পায়নি।
হাসির শব্দটা যেন আকাশের কানে এখনো বাজছে। কিন্তু এই তিনটি মেয়ের মধ্যে এত সুন্দর করে হাসলো আকাশ সেটাই বুঝতে পারছে না। কে এই মেয়ে? আকাশের বন্ধু অনেক আকাশকে বলো, কিরে, ওইদিকে তাকিয়ে আছিস কেন? ওই মেয়েদের মধ্যে কাউকে ভালো লেগেছে নাকি? আরে না, কি বলিস, আমি তো অন্য কিছু দেখছিলাম। আকাশ কফি খাচ্ছে আর আর চোখে পাশের টেবিলের দিকে তাকাচ্ছে। ওর খুব মন চাচ্ছে জানতে এত সুন্দর করে কে হাসছিল। আকাশ ওইদিকেই তাকিয়ে আছে। তখন দুইজন মেয়ের মধ্যে একজন উঠে কোথায় যেন চলে গেল। মেয়েটা সরে যাওয়ার পর সেই আড়ালে থাকা মেয়েটাকে স্পষ্ট দেখতে পেল আকাশ। আকাশ এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। মেয়েটির ঠোঁটে লেগে আছে মুচকি হাসি। সামনে থাকা কোঁকড়ানো চুলগুলো বাতাসে দোল খাচ্ছে। কিছু চুল চোখে মুখে পড়তেই হাত দিয়ে কানের পেছনে গুজে হাত নাড়িয়ে সামনের মেয়েটির সাথে কথা বলছে। চোখে কাজল নেই, অথচ ঘন পাপড়িগুলো দেখে মনে হচ্ছে কাজল টেনে দেওয়া চোখে। আকাশ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির দিকে। মেয়েটির চোখের মায়ায় সে নিজেকে হারিয়ে ফেলেছে। হঠাৎ মেয়েটি উঠে দাঁড়াতেই আকাশ নড়ে চড়ে উঠল, তবে দৃষ্টি সরল না। পাশে থাকা মেয়েটি বলল, প্রিয়ন্তী, এই জায়গাটা না খুব সুন্দর, মাঝে মাঝে আসতে হবে। তখন আকাশের দেখা মেয়েটি হাসি মুখে কিছু একটা বলল, যা আকাশ শুনতে পেল না। আকাশের বন্ধুরা ওকে ডাকছে, সেই দিকে ওর কোনো খেয়ালই নেই। তখন আকাশের দেখা মেয়েটি হাসি মুখে কিছু একটা বলল, যা আকাশ শুনতে পেল না। আকাশের বন্ধুরা ওকে ডাকছে, সেই দিকে ওর কোনো খেয়ালই নেই। ও সেই মেয়েটিকেই দেখতে ব্যস্ত। তার মুচকি হাসি, চোখ ঘুরিয়ে এদিকে ওদিকে তাকানো, সবকিছুই আকাশকে মুগ্ধ করে তুলেছে। মেয়েগুলো বেরিয়ে যেতে নিলেই আকাশ উঠে দাঁড়িয়ে বলল, তোরা থাক, আমার একটু কাজ আছে, আমি আসছি এখন, কাল দেখা হবে। আকাশ কথাটা বলে তাড়াহুড়ো করে ক্যাফের দরজার সামনে আসতেই অনেক জোরে বলে উঠল, আরে আকাশ, তোর ফোন আর বাইকের চাবিটা তো নিয়ে যা। আকাশ ফিরে এসে ফোন আর চাবি হাতে নিয়ে যেতে নিলেই পিয়াস বলে উঠল, কি এমন কাজ তোর, এত তাড়াহুড়া করছিস কেন? পরে বলবো, এখন সময় নেই। আকাশ ক্যাফে থেকে দৌড়ে বেরিয়ে এলো, কিন্তু চারিদিকে তাকিয়ে সেই মেয়েটিকে আর দেখতে পেল না। হতাশ হয়ে জোরে শ্বাস নিয়ে বলতে লাগলো, কোথায় গেল মেয়েটা? ধ্যাত, তখনই কেন বের হলাম না আমি? কোথায় খুঁজবো এই মায়াপরীটাকে? হ্যাঁ, মেয়েটি সত্যি একটা মায়াপরী। পাগল করা তার হাসি মুগ্ধ করছে আমাকে। কাজলবিহীন চোখ জোড়া যেন তার চোখের মায়ায় ফেলে দিয়েছে। ঘন কালো কোঁকড়ানো চুলগুলো মেয়েটির সৌন্দর্যকে আরো যেন শত গুণে বাড়িয়ে দিয়েছে। কিন্তু আমি যে হারিয়ে ফেললাম সেই মায়াপরীকে, তার দেখা কি পাবো আমি কখনো? আচ্ছা, পাশের মেয়েটি কি নামে যেন ডাকলো ওকে? ধ্যাত, মনে পড়ছে না। যাই হোক, সে আমার কাছে শুধুই মায়াপরী। তারপর থেকে আকাশ প্রায়ই সেই ক্যাফেতে যেত, কিন্তু সে আর কখনো মায়াপরীকে দেখেনি। এমনকি রাস্তায়ও কখনো তাকে চোখে পড়েনি। আকাশ আশা ছেড়ে দিয়েছিল যে সে তার মায়াপরীকে হয়তো আর কখনো খুঁজেই পাবে না। সে হয়তো স্বপ্নের মতো এসে তাকে মুগ্ধ করে হারিয়ে গিয়েছে। আকাশের দেখা সেই মায়াপরীটা আর কেউ নয়, সে প্রিয়ন্তী। রিয়াদ আহমেদ সোফায় বসে নিউজ পেপার পড়ছে। তার রোজকারের অভ্যাস সকালে নিউজ পেপার পড়া। প্রিয়ন্তী চা এনে রিয়াদ আহমেদকে বলল, বাবা, আপনার চা। রিয়াদ আহমেদ পেপারটা রেখে হাসি মুখে চাটা নিল। বৌমা, তোমার কোনো প্রবলেম হচ্ছে না তো এ বাড়িতে? প্রবলেম আর কি, সবই ঠিকই আছে তো। প্রবলেম তো একটাই, আপনার ছেলে। প্রিয়ন্তী মনে মনে কথাটা বলে মৃদু হেসে বলল, না বাবা, আমার কোনো প্রবলেম হচ্ছে না। রিয়াদ আহমেদ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আমি জানি বৌমা, তোমার কোনো প্রবলেম হবে না। তোমার মামার সঙ্গে কথা বলেছিলে? কাল রাতে বলেছিলাম। আফিয়া প্রিয়ন্তীর পাশে এসে দাঁড়িয়ে বলল, কি কথা হচ্ছে শ্বশুর বৌমার মাঝে, আমি কি জানতে পারি? আপু, আমার কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটাই বাবা জিজ্ঞাসা করছিল। ও আচ্ছা। বাবা, আমি আর মা থাকতে ভাবির কোনো প্রবলেম হবে ভেবেছো তুমি? ভাবি যদি ভাইয়ার সঙ্গে একা থাকতো তাহলে না হয় প্রবলেমের কথা ভাবা যেত। মানে?
আকাশ কি বৌমাকে কিছু বলেছে? আফিয়া কিছু বলতে নিলেই প্রিয়ন্তী ওর হাতটা ধরে থামিয়ে দেয়। না বাবা, তেমন কিছু নাই, আপু তো এমনিই বলছে। ও আচ্ছা বৌমা, শোনো, তুমি আগামীকাল থেকে আবারও ভার্সিটিতে যাবে, পড়াশোনাটা চালিয়ে যাও। প্রিয়ন্তী খুশি হয়ে বলল, আচ্ছা বাবা, যাব। বাবা, ভাবির ভার্সিটি তো আমাদের বাসা থেকে দূরে হয়ে যায়, তুমি বরং ভাবিকে ওখান থেকে ট্রান্সফার করে আমার ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দাও, তাহলে ভাবিরও সুবিধা হবে আর আমারও একজন সঙ্গী হবে। হুম, তুই ভুল কিছু বলিসনি। বৌমা, আকাশ কোথায়? উনি হয়তো রুমে আছে। আফিয়া, যা তো, আকাশকে ডেকে আন। আকাশকেই বলি বৌমাকে ওখান থেকে ট্রান্সফার করিয়ে এখানে অ্যাডমিশন করিয়ে দিতে। না না বাবা, তার কোনো প্রয়োজন নেই, মাত্র তো 45 মিনিট সময় লাগবে যেতে। আমি ওখানে যেতে পারবো, ট্রান্সফার করানোর কোনো দরকার নেই। ওখানে যেতে 45 মিনিট, আর আফিফার ভার্সিটি আমাদের বাসা থেকে 10 মিনিট লাগে মাত্র। আফিয়া যেমন আমার মেয়ে, তুমিও আমার মেয়ে, দুজনকেই আমি সমান চোখে দেখি। তাছাড়া তুমি রোজ একা এত দূর যাবে, ব্যাপারটা ভালো দেখায় না। আফিয়া, তুই যা, আকাশকে ডেকে নিয়ে আয়। আফিয়া প্রিয়ন্তীর কানের কাছে মুখ এনে বলল, ভাইয়াও কিন্তু আমার ভার্সিটিতেই মাস্টার্সে পড়ছে, তুমি ভর্তি হলে ভালোই হবে। আফিয়া কথাটি বলে চলে গেল। প্রিয়ন্তীর মনে মনে ভাবছে, আপু তাহলে ইচ্ছে করে বাবাকে এখানে অ্যাডমিশন করিয়ে দিতে বলেছে। যে ছেলে ঘরেই আমার বউ আমাকে বউ বলে মানে না, সে কি আর বাইরে মানবে? হয়তো তখন সবার সামনে বলবে সে আমাকে চেনেই না। আফিয়া রুমে ঢুকে বলল, ভাইয়া, বাবা তোমাকে ডেকেছে, এক্ষুনি নিচে আয়। আকাশ বেডে অন্যমনস্ক হয়ে বসে আছে। আফিয়ার কথা হয়তো ওর কানে যায়নি। আফিয়া চলে যেতে নিলে আবারও ঘুরে এসে আকাশের সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া, আমি যে কিছু বলেছি শুনেছিস তুই? আকাশ কিছুটা ক্ষেপে উঠে বলল, তোর কথা পরে শুনবো, আগে আমার কথা শোন। তোকে কয়েক মাস আগে একটি ভাইয়া, তোর কথা আমি পরে শুনবো। বাবা তোকে নিচে যেতে বলেছে। কেন? নিজেই গিয়ে শুনে নে না। আফিয়া চলে যেতে নিলে আকাশ বলে উঠল, বোন, আমার কথাটা একটু শুনে যা। ঠিক আছে বল, একটু বলবি কিন্তু। হুম, একটুই বলছি। তোকে একটা মেয়ের কথা বলেছিলাম না, যার নাম দিয়েছিলাম মায়াপরী, ওকে আমি পেয়ে গেছি। আফিয়া কোমরে হাত দিয়ে বলল, ভাইয়া, তোর এখন বউ আছে, আর তুই সেই অচেনা অজানা মায়াপরীকে নিয়েই পড়ে আছিস। এমনিতে তো ভাবিকে মেনে নিসনি, এখন তোর মুখে অন্য মেয়ের কথা শুনলে ভাবি কতটা কষ্ট পাবে ভেবে দেখেছিস? ভাবির মতো এমন একটা বউ পেয়েছিস, এটা যে তোর ভাগ্য। আফিয়া, আমার পুরো কথাটা তো শোন আগে। আমি যার কথা বলছি সেই শুনবো না তোর কথা। আমি গেলাম। আফিয়া চলে গেল। আকাশ কপালে হাত রেখে বলল, ধ্যাত, এই মেয়েটাও না, আমার পুরো কথা না শুনে উল্টো আমাকেই কথা শুনিয়ে চলে গেল। আকাশের বাবা মা দুজনেই বসে কথা বলছে। আকাশ এসে বলল, বাবা, তুমি আমাকে ডাকছিলে? হ্যাঁ। তোর কি আজ এবং আগামী 2 দিন কোনো কাজ আছে? অবশ্য তোর বিশেষ কোনো কাজ নেই আমি জানি, যদিও থাকে তাহলে ক্যান্সেল করবি। আকাশের মা বলে উঠল, তোমার ছেলে আর কি কাজ থাকবে? ওর প্রধান কাজ তো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। আকাশ কিছু বলতে নিলে ওর বাবা বলে উঠল, হুম, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া কমা আকাশ, শুনলাম কালও অনেক রাতে বাড়িতে ফিরেছিস। ভদ্র ঘরের ছেলে মেয়েরা বেশি রাত করে বাড়িতে ফেরে না, এটা নিশ্চয়ই তোর অজানা নয়। যাই হোক, আসল কথায় আসি। আমি ভাবছি বৌমা পড়াশোনাটা চালিয়ে যাক, কিন্তু এখান থেকে ওর যাতায়াতে সমস্যা হবে। ওকে তোদের ভার্সিটিতে অ্যাডমিশন করাতে চাচ্ছি, এখান থেকে কাছেই, আর আফিফার সাথেও বৌমা যাওয়া আসা করতে পারবে। আমি চাইছি বৌমাকে ওর ভার্সিটি থেকে ট্রান্সফার করে এখানে অ্যাডমিশন করানোর সব কিছু তুই করবি। কি, পারবি তো? আকাশের চোখটা কেমন যেন উজ্জ্বল হয়ে উঠল। কিছু না ভেবেই বলে দিল, হ্যাঁ বাবা, আমি পারবো। আকাশের মা হাঁ করে তাকালো ছেলের দিকে। উনি হয়তো ভাবেননি আকাশ বিনা বাক্যে হ্যাঁ বলে দেবে। প্রিয়ন্তী পেছনেই দাঁড়িয়েছিল। আকাশের এইভাবে রাজি হওয়াতে অবাক হলো প্রিয়ন্তী। ও ভেবেছিল আকাশ হয়তো বলবে আমি পারবো না, ওই মেয়েটার জন্য কিছুই করতে। প্রিয়ন্তী পরক্ষণেই আবারও মনে মনে বলল, ধ্যাত, এতে এত অবাক হওয়ার কি আছে? এই আকাশ আহমেদ যে তার বাবা মায়ের সামনে জিরো, এটা ভুলে যাচ্ছি কেন?
প্রিয়ন্তী রেডি হয়ে বসে আছে, অথচ আকাশের কোনো খবর নেই। প্রিয়ন্তী আফিফার রুমে গেল আকাশকে ফোন দিতে বলার জন্য। আপু আসবো? আফিয়া হিজাব বাঁধতে বাঁধতে বলল, ভাবি তুমি এসো এসো, আমার রুমে আসতে অনুমতি লাগে নাকি? তোমার যখন ইচ্ছে হবে চলে আসবে। আচ্ছা আপু, আসবো। আপু তুমি কোথাও যাচ্ছ? হ্যাঁ, ভার্সিটিতে যাব, ইম্পর্টেন্ট ক্লাস আছে। ভাবি তোমাকে যে ড্রেসটা পরে খুব সুন্দর লাগছে, আমি আর হেজাবে তো মাশাল্লাহ আরো বেশি সুন্দর দেখাচ্ছে তোমাকে। কোথাও যাবে নাকি? বাবা বলল না তোমার ভাইয়াকে আমার ভার্সিটি থেকে ট্রান্সফার করিয়ে এখানে অ্যাডমিশন করাতে, তাই তোমার ভাইয়ার রুমে এসে বলল রেডি হতে, ভার্সিটিতে যেতে হবে, আজই নাকি ট্রান্সফার করানোর ব্যবস্থা করবে। বাবা ভাইয়াকে দায়িত্ব দিল আর সে রাজি হয়ে গেল, তাও আবার তোমার ব্যাপারে। এতেই বোঝা যাচ্ছে আমার ভাইয়া একটু হলেও তোমার প্রতি দুর্বল হয়েছে। আর হবে বাই না কেন, আমার এত সুইট ভাবিকে দেখে হয়তো আমার ভাইয়া সত্যি প্রেমে পড়ে গেছে। আপু তুমি বাড়িয়ে বলছো, আমি মোটেও এতটাও সুইট নই। তোমার ভাইয়া আমার প্রেমে পড়বে, ইম্পসিবল। আমি দুর্বল হওয়া তো দূরের কথা, সে তো আমার দিকে ভালো করে তাকায়ও না। তোমার ভাইয়া যা করেছে বাবা মার মন রক্ষা করার জন্য করেছে। আফিয়া প্রিয়ন্তীর গালে হাত দিয়ে বলল, আমি জানি ভাবি তোমার খারাপ লাগে, জানো তো ধৈর্যের ফল মিঠা হয়। ধৈর্য রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ভাইয়া আসলে একটা মোহে আটকে আছে, সেটা কেটে গেলেই ভাইয়া তোমাকে বইয়ের মর্যাদা দিয়ে দেবে, এটা আমার বিশ্বাস। কিসের মোহ আপু? আরে না, তেমন কিছু না। ভাবি এখন তোমাকে বের হতে হবে, তোমরাও আর দেরি না করে বেরিয়ে পড়ো। আপু তোমার ভাইয়া কোথায় সেটাই তো জানি না, তুমি একটু ফোন দিয়ে দেখো না। আমি তোমাকে ফোন দিতে বলার জন্যই এসেছিলাম। তোমার কাছে ভাইয়ার নাম্বার নেই? আসলে আপু আমার ফোনটা আমি মামিকে দিয়ে এসেছি, আমার কাছে ফোন নেই তো। আফিয়া হেসে আকাশের নাম্বারটা ডায়াল করে বলো, ভাবি তুমি সত্যি অনেক ভালো, নাও কথা বলো। না না, তুমি জিজ্ঞাসা করো উনি কোথায় আছে। আমি কেন, তুমি কথা বলো, রিসিভ করেছে। প্রিয়ন্তী কানের কাছে ফোনটা নিতেই ওপাশ থেকে বলে উঠলো, হ্যাঁ বোন বল। আমি প্রিয়ন্তী। কোথায় আপনি? আমি তো তখন থেকে রেডি হয়ে বসে আছি। আকাশ একটু চুপ থেকে বলো, নিচে এসে দাঁড়াও, আমি আসছি। আচ্ছা। প্রিয়ন্তী আফিফার ফোনটা দিয়ে আফিফা বাই বলে বেরিয়ে গেল। প্রিয়ন্তী রুমে গিয়ে ব্যাগ নিয়ে আকাশের মাকে বলে গেটের সামনে এসে দাঁড়ালো। 2-3 মিনিটের মধ্যে আকাশ বাইক নিয়ে প্রিয়ন্তীর সামনে এসে দাঁড়িয়ে কিছু বলতে নিয়েও থেমে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয়ন্তীর দিকে। প্রিয়ন্তী পার্পল কালারের ড্রেস আর মাথায় ব্লু হেজাব পরেছে। সাজ বলতে ঠোঁটে পিঙ্ক কালারের একটু লিপস্টিক হালকা করে দেওয়া, তাতেই যেন অপ্সরীর মতো লাগছে প্রিয়ন্তীকে। আকাশ ওর দিকেই তাকিয়ে আছে দেখে প্রিয়ন্তী বিরক্ত নিয়ে মাথা নিচু করে বিড়বিড় করে বলল, এই লোকটার প্রবলেম কি? এভাবে কেন তাকিয়ে আছে? ওনার আচরণও আজ সকাল থেকেই কেমন যেন লাগছে। কি হয়েছে কে জানে। গাড়ির শব্দ শুনে আকাশের হুঁশ এলো। প্রিয়ন্তী তখনও মাথা নিচু করে আছে। আকাশ নরম স্বরে বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন, ওঠো বাইকে। আপনি তো কিছু না বলেই হাঁ করে তাকিয়ে আছেন, দাঁড়িয়ে থাকবো না তো কি করব? হাঁ করিনি, মুখটা বন্ধই ছিল আমার, এখন ওঠো। আমি কখনো বাইকে উঠিনি, উঠলে যদি পড়ে যাই। ধরে বসলে পড়বে না, দেরি করো না, উঠে পড়ো। প্রিয়ন্তী বাইকে উঠে আকাশের থেকে দূরত্ব রেখেই বসলো। এভাবে বসলে তো পড়ে যাবে, আমাকে ধরে বসো। আপনি রাগ করবেন না তো? আকাশের মনটা একটু খারাপ হয়ে গেল। প্রিয়ন্তী যে আকাশের বলা কথাগুলোই মাথায় রেখেছে, এই কথা বলছে, সেটা সে ভালো করেই বুঝতে পারছে। আকাশ হালকা হেসে বলল, না, রাগ করব না। বাবা আমাকে একটা দায়িত্ব দিয়েছে, সেটা তো ঠিকঠাক করতে হবে। তুমি ভালোভাবে বসো, আমার কাঁধে হাত রাখো। ও, আমি তাহলে ঠিকই ধরেছিলাম। মিস্টার জিরো সাহেব নিজের বাবার কথা রাখতেই এসব করছে। হুম। প্রিয়ন্তী আকাশের কাঁধে হাত রেখে শক্ত করে ধরে বসে আছে বাইকে। আকাশ বাইক আস্তে চালালো, প্রিয়ন্তী একটু পর পরই আকাশের কাঁধ খামছে ধরছে। আকাশ একটা অদ্ভুত শিহরণ অনুভব করছে। আকাশ আগে কখনো নিজের মা বোন ছাড়া অন্য কোনো মেয়ের এতটা কাছে যায়নি। বাইকেও এ পর্যন্ত কোনো মেয়েকে তোলেনি।
এমনকি নিজের বোনকেও না। আফিয়া বাইকে উঠতে চাইলেও বলতো, এই বাইকে আগে আমার বউ উঠবে, তারপর তুই। কথাগুলো ভেবেই আকাশ নিঃশব্দে হাসছে। যদিও আকাশ এখনো প্রিয়ন্তীকে বউ বলে স্বীকার করেনি, কিন্তু তার মায়াপরি যে তার বাইকে উঠেছে, এটাই বা কম কিসে। প্রিয়ন্তী যতটা পারছে আকাশের থেকে দূরে সরে যাচ্ছে। তারপরেও একটু পরপরই আকাশের পিঠের সাথে ও শরীর ছুঁয়ে যাচ্ছে। না চাইতেও নিজের হাত দ্বারা আকাশের কাঁধ খামচে ধরছে। প্রিয়ন্তী ভেবেছিল আকাশ হয়তো রেগে যাবে, কিন্তু না, আকাশ চুপচাপ বাইক চালাচ্ছে। প্রিয়ন্তীর মনে বাইকে ওঠার আগেই যে ভয়টা ছিল, এখন আর তেমন ভয় লাগছে না, বরং আকাশের এত কাছ থেকে নিজেকে সেভ মনে হচ্ছে। কেমন যেন একটা ভালো লাগা অনুভব করছে আকাশের প্রতি, যার এতটুকুও গত 2 দিনে অনুভব করেনি প্রিয়ন্তী। প্রিয়ন্তীর সাথে থেকে আকাশ ও ট্রান্সফার করার সব ব্যবস্থা করে ওকে নিয়ে বাড়িতে ফিরে এলো। রাত 9টা 33 মিনিট। আকাশ তখন বাড়ি ফিরেছে। আকাশের মা অবাক হয়ে তাকিয়ে আছে ছেলের দিকে। মা, আমার দিকে এমন অবাক চোখে তাকিয়ে আছো কেন? অবাক হব না? তুই আজ এত তাড়াতাড়ি বাড়িতে এসেছিস? যে ছেলে রাত 10:30টার আগে বাড়িতে আসতো না, সে আজ 10টার আগে এসেছে, ভাবা যায়? মা, তোমার প্রবলেম কি বলো তো? দেরি করে ফিরলেও কথা শোনাও, আবার আজ তাড়াতাড়ি ফিরেছি তাও এসব বলছো। ঠিক আছে, আমি কাল থেকে আবারও দেরি করে ফিরবো। না না বাবা, আমি আর কিচ্ছু বলবো না। তুই আজকের মতো রোজই তাড়াতাড়ি বাড়িতে আসবি, কেমন? আকাশ আর কিছু না বলে ওপরে যেতে নিলে আফিয়াস এসে সামনে দাঁড়ালো। আকাশ কপাল কুঁচকে বলল, কি হলো, সামনে দাঁড়ালি কেন? মায়ের মতো তুইও কি তাড়াতাড়ি ফেরা নিয়ে কথা শোনাবি? মা তো তাড়াতাড়ি ফেরার কারণটা জানে না, আমি জানি, তাই এই বিষয়ে কিছুই বলবো না। এখন বল, তোর হাতে এই প্যাকেটটা কিসের? কি আছে এতে? আকাশ ভুরু কুঁচকে বলল, এই প্যাকেটটা কিসের তোর না জানলেও চলবে। কি কারণ জানিস সেটা বল। কারণ আর কি, আমার একমাত্র ভাইয়ের একমাত্র বউ, মানে আমার সুইট ভাবি, তার জন্য তুই তাড়াতাড়ি ফিরেছিস। কি ঠিক বলিস না? আকাশ আফিফার মাথায় চাটি মেরে বলল, তুইও যেমন, তোর ভাবনাগুলোও তেমন। তবে তোর এই ভাবনাটা একেবারেও ফেলে দেওয়ার মতো নয়। আকাশ উপরে উঠে গেল। আফিফা ওর মায়ের কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে বলল, মা, বুঝলে কিছু? কিছুটা বুঝেছি। আমার প্রিয়ন্তীকে বউ করে এনে ভুল করিনি। প্রিয়ন্তী বেলকুনিতে দাঁড়িয়ে ছিল, রুমে কারোর আসার শব্দ পেয়ে রুমে এসে দেখলো আকাশ এসেছে। প্রিয়ন্তী এগিয়ে এসে কিছু বলবে, তার আগেই আকাশ বলল, প্লিজ, তুমি অন্তত জানতে চেও না এত তাড়াতাড়ি কেন ফিরলাম? নাও, এটা তোমার জন্য এনেছি। আকাশ প্রিয়ন্তীর দিকে প্যাকেটটা এগিয়ে দিল। প্রিয়ন্তী ওটার দিকে তাকিয়ে বলল, কি আছে এতে? নিজে খুলে দেখো। প্রিয়ন্তী প্যাকেটটা নিয়ে কয়েক সেকেন্ড ওটার দিকে চেয়ে থেকে খুললো ভেতরে থাকা বাক্সটা দেখে। প্রিয়ন্তী বড় বড় চোখ করে বলল, ও, এ তো ফোন। এটা কার? বললাম তো তোমার জন্য এনেছি, তার মানে তোমার এটা। প্রিয়ন্তীর চোখ জোড়া আরো আগের চেয়ে বড় হয়ে গেল। একবার বাক্সটার দিকে তাকাচ্ছে তো আরেকবার আকাশের দিকে তাকাচ্ছে। আকাশ মুচকি হেসে বলল, চোখ দুটো তো বেরিয়ে আসবে, এভাবে দেখার কি আছে? না মানে, আপনি আমাকে হঠাৎ ফোন এনে দিলেন কেন? এটা আপনিই রাখুন, আমার লাগবে না। চুপ, বেশি কথা বলো কেন? তোমার ফোন নেই তাই নিয়ে এলাম। সবসময় মায়ের ফোন বা আফিফার ফোন নিয়ে তোমার হয়তো ভালো লাগবে না। তাছাড়া তুমি ভার্সিটিতে যাবে আসবে, কখন কি হয় বলা তো আর যায় না। ফোন থাকলে অনেক সুবিধা হবে। এখন থেকে এটাই ব্যবহার করবে। ফোনে আমি সিম সেটিং করে দিয়েছি। মা, বাবা, আফিফা আর আমার নাম্বার সেভ করে দিয়েছি। তুমি তোমার ফ্যামিলিতে যারা আছে তাদের নাম্বার সেভ করে নিও। আর একটা কথা, বাইরের কাউকে নাম্বার দেবে না, ক্লোজ ফ্রেন্ড ছাড়া। আকাশ ওর কথা শেষ করে ওয়াশরুমে চলে গেল। এদিকে প্রিয়ন্তী যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সবটা স্বপ্নের মতো লাগছে। আকাশের বিহেভটা ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। বিয়ের রাতে প্রিয়ন্তীকে যে আকাশকে দেখেছিল, তার সাথে এই আকাশের কোনো মিল খুঁজে পাচ্ছে না প্রিয়ন্তী। প্রিয়ন্তী নিজে নিজেই বলতে লাগলো, যে ছেলে আমার যোগ্যতা নিয়ে কথা বলেছে, আমাকে কখনো মানবে না বলেছে,
সে এত ভালো ব্যবহার কি করে করছে আমার সাথে? আমি তো তাকে ফোনের কথা বলিও নি, তাহলে হঠাৎ নিউ ফোন এনে দিল কেন? আমার মাথাতে তো কিছুই আসছে না। আসবেই বা কি করে? বিয়ের প্রথম 2 দিন আমার ছায়াও দেখতে পারতো না, আর আজ সকাল থেকেই তার উল্টোটা হচ্ছে। আল্লাহ জানে কি চলছে এই আকাশের মাথায়। রাতের ডিনার করে এসে আকাশ বেডে বসে ল্যাপটপে কিছু করছে। প্রিয়ন্তী চুপচাপ গিয়ে সোফায় বসে পড়লো। আকাশ আর চোখে প্রিয়ন্তীর দিকে তাকিয়ে বলল, ফোনটা যেভাবে দিয়েছি ওভাবে রেখে দিয়েছো? বাক্সটা তো খুলে দেখতে পারতে। নাকি আমার দেওয়া কিছু নেবে না তুমি? প্রিয়ন্তী আকাশের দিকে তাকিয়ে বলল, কেন নিব না তো? অবশ্যই নিব। এখন তো কোনো দরকার নেই, তাই আর কি বের করিনি। আর শুনুন, আপনি দিয়েছেন এতে আমার কোনো প্রবলেম নেই। আপনি আমাকে বউ বলে না মানলেও আমি আপনাকে বর বলেই মানি। আর আমি শুনেছি বর কিছু দিলে তা ফিরিয়ে দিতে নেই। আকাশ কি বলবে ভেবে পাচ্ছে না। এই মেয়েটাকে যে সে মনের অজান্তেই অনেক আঘাত দিয়ে ফেলেছে। আকাশের এখন নিজের প্রতি নিজেরই রাগ হচ্ছে। আকাশ ভাবছে, কেন সে নিজের আভিজাত্যের অহংকার করে তার মায়াপরীকে লোভী ভাবলো। সে যে মধ্যবিত্ত ঘরের মেয়ে হলেও আকাশের পাশে দাঁড়ানোর যোগ্যতা রাখে। আকাশ বেডে শুয়ে আছে দেখে প্রিয়ন্তী কিছুই বলল না। বেড থেকে বালিশ নিয়ে সোফায় যেতে যেতেই আকাশ বলে উঠল, তুমি বেডেই শুতে পারো, আমার কোনো প্রবলেম হবে না। আমি এখানেই ঠিক আছি, এমনিতেই আপনাকে 2 দিন কষ্ট করে সোফায় শুতে হয়েছে। আপনি বেডেই ঘুমান, আমি সোফায় ঘুমাবো। আকাশ কিছুই বলল না, শুধু তাকিয়ে থাকলো তার মায়াপুরীর দিকে। প্রিয়ন্তী আজ ভার্সিটিতে যাবে 2 দিন আগে থেকে আকাশ ওকে ওকে ভর্তি করিয়ে দিয়েছে। প্রিয়ন্তী ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হিজাব বাঁধছিল, তখন আকাশ রুমে এলো। প্রিয়ন্তীর মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে মনে মনে বলল, উফ, এই মেয়েটা তো দেখছি আমার মাথাটাই খারাপ করে দেবে। এত সুন্দর লাগে কেন ওকে? সিম্পল ভাবে থাকে, তারপরেও মনে হয় সবসময় নিজেকে গুছিয়ে পরিপাটি করে রাখে। এমন একটা মেয়েকে আমি দূরে ঠেলে দিতে চেয়েছিলাম। না, আমি আর ধনী গরিব বলে কাউকে আলাদা করে দেখব না। এখন থেকে সবাই আমার চোখে সমান। আমি আমার মায়াপরীকে অনেক ছোট করেছি, ওর যোগ্যতার কথা বলে সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এই যে জিরো সাহেব, কোথায় হারালেন আপনি? এতবার ডাকছি, কিছুই শুনছেন না। কিছু বলছো? জি। কি ভাবছিলেন? কতবার ডাকলাম। আমি তো ভেবেছি আপনি হয়তো অন্য কোনো জগতে হারিয়ে গিয়েছেন। হ্যাঁ, হারিয়েছিলাম তো আমার মায়াপরীর জগতে। কি? এই মায়াপরীটা আবার কে? সময় হলে জানতে পারবে। তুমি রেডি তো? আফিফা হয়তো নিচে অপেক্ষা করছে। হ্যাঁ, আমি রেডি, চলুন। প্রিয়ন্তী আগে বেরিয়ে যেতে নিলে আকাশ নরম স্বরে পেছন থেকে ডাকলো, প্রিয়ন্তী। প্রিয়ন্তী চমকে উঠল। এই প্রথম আকাশের মুখে নিজের নাম শুনে। প্রিয়ন্তী আকাশের দিকে ঘুরে জিজ্ঞাসাশূন্য দৃষ্টিতে তাকালো। আকাশ মৃদু হেসে বলল, আমার একটা আবদার ছিল, রাখবে? কি আবদার বলুন? তোমার হেজাবটা খুলে চুলগুলো ছেড়ে দাও, ঠিক আগে যেমন চুল ছেড়ে থাকতে। আগে চুল ছেড়ে থাকতাম? আপনি কি করে জানলেন? আমি তো এমনি বলেছি, হয়তো বা থাকতে, তাই বললাম। প্লিজ, আজকের মতো চুলগুলো ছেড়ে দাও, কাল থেকে রেগুলার হেজাব পরবে। প্রিয়ন্তী আর কথা বাড়ালো না। ওরও খুব ইচ্ছে করছে আকাশের আবদারটা রাখতে। শুধুই তো চুলগুলোই ছেড়ে দিতে বলেছে, এটা তো আর কঠিন কিছু নয়। প্রিয়ন্তী বিয়ের আগে মাঝে মাঝে হেজাব পরতো শখ করে। বিয়ের পরে নতুন মানুষ, নতুন জায়গা, এখানে তো নিজের মতো চলা যাবে না। তাছাড়া আফিয়া এই বাড়ির মেয়ে হয়ে হেজাব ছাড়া বের হয় না। প্রিয়ন্তী বাড়ির বউ হয়ে হেজাব ছাড়া বের হবে, এটা ভালো দেখায় না। তাই প্রিয়ন্তী হেজাব পরতে শুরু করেছে। প্রিয়ন্তী হেজাব খুলে বাঁধা চুলগুলো ছেড়ে দিতেই তার অবাধ্য চুলগুলো পিঠের কোমর ছড়িয়ে পড়ল। আকাশ মুগ্ধ হয়ে চেয়ে আছে সেই চুলের দিকে। প্রিয়ন্তী আকাশের সামনে আসতেই আকাশ মুচকি হেসে বলল, চুল ছেড়ে দিয়ে অনেক সুন্দর লাগছে তোমাকে। প্রিয়ন্তী একটু লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলল, কেন, হেজাব পরে কি খারাপ দেখায় আমাকে? হুম, একটু খারাপ দেখায় না। আর হেজাব পরা অবস্থায় তোমাকে পবিত্র লাগে দেখতে। তুমি কাল থেকে আবারও হেজাব পরে থেকো, কেমন? আকাশ, প্রিয়ন্তী, আফিফা একই সাথে ভার্সিটিতে যাচ্ছে। আফিয়া না থাকলে আকাশ প্রিয়ন্তীকে নিয়েই বাইকে যেত। তিনজনে তো যাওয়া যাবে না, তাই নিজেদের গাড়ি করেই যাচ্ছে। আকাশ ড্রাইভারের পাশের সিটে বসেছে।
প্রিয়ন্তী আর আফিয়া পেছনে। আফিয়াও আজ হেজাব খুলে চুল ছেড়ে দিয়েছে। আফিফাকেও সুন্দর লাগছে চুল ছেড়ে দিয়ে। ওর চুলগুলো একদম সিল্কি, তবে বেশি বড় নয়। আকাশ একটু পর পর ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে তার মায়াপরীকে দেখছে। বাতাসে প্রিয়ন্তীর চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। সামনের কাটা চুলগুলো চোখে মুখে আছড়ে পড়ছে। প্রিয়ন্তী বিরক্তির সাথে চোখে মুখের ওপর থেকে চুল সরিয়ে দিচ্ছে। আকাশের খুব হাসি পাচ্ছিল প্রিয়ন্তীর বিরক্তি মাখা মুখ দেখে। ওর খুব ইচ্ছে করছিল নিজের হাতে তার মায়াপরীর এলোমেলো অবদ্ধ চুলগুলো কানের পেছনে গুজে দিতে। ভার্সিটির সামনে নেমে আফিয়া, প্রিয়ন্তী আর আকাশ ভেতরে ঢুকলো। একটু সামনে এগোতেই অনেক দৌড়ে এসে ওদের সামনে দাঁড়ালো। আকাশ হেসে বলল, কিরে, এভাবে দৌড়ে এলি কেন? আমার তো উড়ে আসতে মন চাইছিল, তোদের দেখে ডিপার্টমেন্টের দ্বিতীয় তলা থেকেই দৌড়ে এলাম। অনেক আর চোখে আফিফার দিকে তাকিয়ে কথাগুলো বলে হাঁপাচ্ছে। আকাশ তখন বলল, আমাদের কি আগে কখনো দেখিসনি যে দুই তলা থেকে তোর উড়ে আসতে মন চাইলো? দেখেছি রে দোস্ত, তবে এমন রূপে আগে কখনো দেখিনি। আমার যে হার্টবিট সেকেন্ডে সেকেন্ডে কেঁপে উঠছে। আকাশ অনেকের কথা বুঝতে না পেরে বলল, তোর মাথা হয়তো ঠিক নেই। কি বলছিস এসব? তোর মুখে তো আগে এই ধরনের কথা কখনো শুনিনি। আফিয়া অনেকের দিকে তাকিয়ে বিরক্ত নিয়ে বলল, ভাইয়া, তুই তোর মাথা খারাপ বন্ধুকে সামলা, আমরা গেলাম। অনেক আফিফার দিকে তাকিয়ে বলল, আমার মাথা ঠিক আছে, হৃদয়টা ঠিক নেই, বুঝেছো? এই হৃদয়টা কোনো এক রমণীকে দেখে থমকে গেছে। প্রিয়ন্তী কিছু বলছে না, নীরব দর্শক হয়ে ওদেরকে দেখছে। অনেকের চোখ প্রিয়ন্তীর দিকে পড়তেই আফিফা বলল, এটা কি তোমার নিউ ফ্রেন্ড? হুম। কেন, ভালো লেগেছে? প্রপোজ করবেন? আকাশ প্রিয়ন্তী দুজনে আফিফার দিকে তাকালো। অনেক মুচকি হেসে বলল, আমার ভালো লাগাটা অন্য কেউ, অনেক আগে থেকেই তাকে ভালো লাগে। মেবি ভালোবাসি তাকে। আর আজ তাকে দেখে আরো ভালো লেগে গেছে। সো আমি ডানে বামে না তাকিয়ে সামনের দিকেই শুধু তাকাতে চাই। আকাশ একটু হলেও ভেবে নিয়েছিল অনেক হয়তো প্রিয়ন্তীকে দেখে এইসব বলছে, কিন্তু এখন অনেকের কথা শুনে আকাশ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, অনেক, তোর পাগলামোগুলো পরে দেখবো, এখন থাম। আফিফা, তুই তোর ক্লাসে চলে যা, আমি প্রিয়ন্তীকে ওর ডিপার্টমেন্ট দেখিয়ে দিব। প্রিয়ন্তী আফিফার হাত ধরে বলল, না আপু, যাবে, আপু আমার সাথে যাবে। আকাশ বুঝতে পারছে প্রিয়ন্তী কিছুটা নার্ভাস লাগছে। নতুন ভার্সিটি, নতুন পরিবেশ, একটু তো নার্ভাস লাগবেই। আকাশ প্রিয়ন্তীকে বলল, প্রিয়ন্তী, আফিফা তো ইংলিশ ডিপার্টমেন্টে, ওই সামনের বিল্ডিংটায় 2 তলায় ওর ক্লাস হবে। আর তোমার ডিপার্টমেন্টটা আরো ভেতরে, ওর ওইদিকে যেতে হবে না, আমি তোমাকে দেখিয়ে দিব। আকাশ প্রিয়ন্তীকে নিয়ে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সামনে এসে সাথে অনিকও এসেছে। আকাশ বলো, তৃতীয় তলায় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট যেতে পারবে তো নাকি দিয়ে আসতে হবে? আমি বাচ্চা নাকি যে হাত ধরে ক্লাসে দিয়ে আসবেন? আমি একাই যেতে পারবো। হুম, আচ্ছা শোনো, আমি ক্যাম্পাসেই আছি, ক্লাস শেষ হলে ফোন দেবে আমাকে। আর শোনো, একদম নার্ভাস হবে না, কেমন? প্রিয়ন্তী মুচকি হেসে বলল, আমাকে নিয়ে এত ভাবতে হবে না, আসছি। প্রিয়ন্তী চলে যেতেই অনেক সন্দেহের দৃষ্টিতে বলল, কাহিনী কি রে এই মেয়েটি? আমিও তো সেটাই জানতে চাই, তোর কাহিনী কি? কাকে দেখে তোর হার্টবিট সেকেন্ডে সেকেন্ডে কাঁপছিল? আকাশ, আমার কথা ছাড়, আগে বল মেয়েটিকে, তুই এত কেয়ার করছিলি কেন ওকে? আমি তো ভেবেছিলাম আফিফার বান্ধবী হয়তো, পরে তো দেখলাম মেয়েটি ওকে আপু বলল। বল না কে ও? বলবো, শুনে কোনো রকম রিয়াক্ট করবি না তো? আরে বল তো আগে। ওর নাম প্রিয়তি, ও সেই অচেনা মায়াপরী, ওই যে ক্যাফেতে যে মেয়েটিকে দেখে আমি তার চোখের মায়ায় হারিয়ে গিয়েছিলাম, এটাই সেই মায়াপরী। ও, তাহলে এই তোর সেই মায়াপরী? তোর চয়েস আছে বলতে হবে। যাক, ভালো হয়েছে, এত খুঁজে অবশেষে তাকে পেয়েছিস। বাট এটা তো খারাপ কিছু নয়, কিন্তু রিয়াক্ট করার কথা কেন বললি? এর পরের কথাটা শুনলে চমকাবি তুই। যাই হোক, কোনো রিয়াক্ট করিস না প্লিজ। আসলে তোদের কাউকেই বলা হয়নি আমি গত সপ্তাহে বিয়ে করেছি, আর এই মায়াপরীটাই আমার বউ। অনেক চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ বলো,
এই নিয়ে কথা বাড়াস না দোস্ত, সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আমি তোকে সবটা বলছি। আকাশ অনেককে সবটা খুলে বলল। অনেক সব শুনে বলল, বুঝলাম, কিন্তু আকাশ, তুই প্রিয়ন্তীকে এতটা ছোট করে না দেখলেও পারতি। মেয়েটির মধ্যে একটা ইনোসেন্ট ভাব আছে, তা ওর কথা শুনেই বোঝা যায়। তাছাড়া তুই বললি ওর মা বাবা ছোট থাকতেই মারা গিয়েছে, তারপর থেকে মামার কাছে বড় হয়েছে। বাবা মা ছাড়া একটা মেয়ে হয়ে এত বড় হয়েছে, কতটা কষ্ট করতে হয়েছে ভাবতে পারছিস? আর তুই ওকে ওর যোগ্যতা নিয়ে কথা বলেছিস। কাজটা না করলেও পারতি। আই নো অনেক, আমার ভুল হয়েছে। আমি তো ওর সম্পর্কে কিছু না জেনেই ওইসব বলেছি। আমি আমার ভুলটা শুধরে নিতে চাই। আমি প্রিয়ন্তীর কাছে ক্ষমা চাইব। প্রিয়ন্তী ক্লাসে এসে নিঝুম নামের একটি মেয়ের সাথে পরিচিত হয়েছে। পাশাপাশি বসেছিল দুজন ক্লাসে। নিঝুম খুব মিশুকে টাইপের মেয়ে। মাত্র 2 ঘন্টায় প্রিয়ন্তীর সাথে মিশে গেছে। প্রিয়ন্তীরও মেয়েটিকে খারাপ বলে মনে হলো না। ওরা ক্লাস শেষ করে একই সাথে কথা বলতে বলতে নিচে চলে এলো। নিচে এসে দেখলো আফিয়া ওদের জন্যই আছে। আফিফা প্রিয়ন্তীর সামনে এসে বলল, ভাবি, প্রথম দিন ক্লাস করতে কেমন লাগলো? ভালো লেগেছে আপু, তবে প্রথম দিন তো একটু বোরিং লাগছিল। নিঝুম আফিফার দিকে তাকিয়ে বলল, আফিয়া আপু, প্রিয়ন্তীকে তুমি ভাবি বলছো কেন? আমার ভাইয়ার বউ, তাই তো ভাবি বলছি। হোমা, আকাশ ভাইয়া বিয়ে করেছে? কই, ভাইয়া তো কিছু বললো না। বিয়ের ব্যাপারটা কাউকে জানানো হয়নি। আচ্ছা নিঝুম, আগে বলো, আমার ভাবিকে কেমন লেগেছে? হুম হুম খুব ভালো লেগেছে আপু। প্রিয়ন্তী আফিয়াকে বলল, আপু, তোমরা দুজন দুজনকে চেনো? হ্যাঁ, সকালে ক্যাম্পাসে আসার পর যে ছেলেটি আমাদের সামনে এসে পাগলামো করলো, ওনার নাম অনিক। ভাইয়ার ফ্রেন্ড উনি। আর নিঝুম অনিক ভাইয়ার বোন। নিঝুম আফিয়ার দিকে এগিয়ে গিয়ে বলো, আফিয়া আপু, ভাইয়া কি পাগলামো করেছে জানো? বাসায় গিয়ে তোমার ভাইয়ার থেকে শুনে নিও। প্রিয়ন্তীর ফোনটা বেজে উঠলে ব্যাগ থেকে ফোনটা বের করে দেখলো আকাশ কল দিয়েছে। প্রিয়ন্তী রিসিভ করলো। হ্যালো, ক্লাস শেষ হয়নি এখনো? হয়েছে একটু আগে। ও আচ্ছা, শোনো, আমি ক্যাম্পাস থেকে বেরিয়ে এসেছি। তুমি আফিয়ার সঙ্গে বাড়িতে চলে যেও। আফিয়াকে আমি বলে দিয়েছি। হুম, আপু আমার পাশেই আছে। প্রিয়ন্তী ফোন কাটতেই আফিয়া বলল, কি ভাবি, আমার কথাগুলো একটু হলেও মিলেছে তো? দেখেছো ভাইয়া কত কেয়ার করে তোমার। প্রিয়ন্তী কিছুই বলল না। নিঝুম হেসে বলল, ভালোবাসা থাকলে কি একটা আসবে। আচ্ছা আপু, তুমি তো আমাদের 1 ইয়ার উপরে, বয়সেও বড়, তাহলে প্রিয়ন্তীকে ভাবি ডাকছো কেন? তাতে কি, আমার বড় ভাইয়ের বউ, নাম ধরে ডাকলে কেমন দেখায় না? আর এমন একটা মেয়েকে ভাবি ডাকতেই ভালো লাগে। হুম, আমার হবু ভাবুটাও কিন্তু অনেক কিউট। আর আজ তাকে অন্য লোকে দেখে আরো বেশি কিউট লাগছে। হয়তো তাকে দেখেই আমার ভাইয়াও আজ পাগলামো করছে। নিঝুম, তোর হবু বাবু মানে? অনেক ভাইয়া কাকে ভালোবাসে? আমি যতটা জানি ভাইয়া তাকে অনেক অনেক পছন্দ করত, হয়তো ভালোবেসে ফেলেছে। জানি, গত 1 সপ্তাহ আকাশ 9টা 30-এর আগেই বাড়িতে ফিরছে। ছেলের এমন পরিবর্তন দেখে আনিল আহমেদ মনে মনে খুব খুশি হয়েছেন। প্রিয়ন্তী বাড়িতে এতদিন শাড়ি পরেছে, শাড়ি পরে চলতে অসুবিধা হয়, তাই আকাশের মা ওকে ড্রেস পরতে বলেছে। প্রিয়ন্তী খুবই নর্মাল ভাবে থাকতে পছন্দ করে, তাই সালোয়ার কামিজ চুড়িদার এইসবই পরতে কমফোর্ট ফিল করে। প্রিয়ন্তী আজ নীল রঙের সালোয়ার কামিজ পরেছে। রুমের লাইটটা অফ করে জানালার ধারে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছে প্রিয়ন্তী। আকাশের মা বোনের সাথে সারাদিন ভালো সময় কাটলেও এই রাতটা যেন কাটতেই চায় না। আকাশের বলা প্রথম কথাগুলো মনে পড়লে ওর বুকে তীরের মতো আঘাত করে। কিন্তু প্রিয়ন্তী আকাশকে এখনো বুঝতে পারছে না আকাশ ঠিক কি চাইছে। রুমের লাইটের আলো না থাকলেও বাইরের আবছা আলোতে প্রিয়ন্তীর মুখটা খুব মায়াবী লাগছে। ওর পরনে হালকা নীল রঙের ড্রেসটা যেন এই অন্ধকারের সৌন্দর্যটাকে আরো অনেক বাড়িয়ে দিয়েছে। আকাশ রুমে ঢুকে অন্ধকার দেখে প্রিয়ন্তীকে ডাকলো। কোনো সাড়া না পেয়ে আকাশ আর একটু সামনে আগিয়ে আবছা আলোতে দেখতে পেল প্রিয়ন্তী জানালার ধারে দাঁড়িয়ে আছে। আকাশ কোনো কথা না বলে প্রিয়ন্তীর পেছনে গিয়ে দাঁড়ালো। তারপর নরম স্বরে প্রিয়ন্তীর নাম ধরে ডাকলো, কিন্তু তাতেও ওর কোনো সাড়া পেল না। প্রিয়ন্তী সেই একই ভাবে সামনে দৃষ্টি রেখে দাঁড়িয়ে আছে।
আকাশ প্রিয়ন্তীর কাঁধে হাত দিতে গিয়েও নামিয়ে নিল। একটু পর আবারও আস্তে আস্তে হাত উঠিয়ে আলতো করে প্রিয়ন্তীর কাঁধে হাত রেখে বলল, প্রিয়ন্তী, কি হয়েছে? কিছু বলছো না কেন? প্রিয়ন্তী কেঁপে উঠল আকাশের হাতের ছোঁয়ায়। আকাশ দ্রুত হাতটা সরিয়ে বলল, সরি, আসলে আমি ডাকছিলাম, তুমি সাড়া দিচ্ছিলে না তো, তাই তোমার কাঁধে। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আপনি কখন এসেছেন? প্রিয়ন্তীর গলাটা কাঁপছিল কথা বলার সময়। ও এখনো আকাশের থেকে উল্টো দিকে ঘুরেই দাঁড়িয়ে আছে। আকাশ প্রিয়ন্তীর কথার কোনো উত্তর না দিয়েই রুমের লাইটটা জ্বালিয়ে দিল। প্রিয়ন্তীর সামনে গিয়ে বলল, প্রিয়ন্তী, মাথা তুলে তাকাও আমার দিকে। কি হলো, তাকাও বলছি। প্রিয়ন্তী আকাশের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। আকাশ আচমকাই প্রিয়ন্তীর গালে নিজের হাত রেখে বলল, কি হয়েছে তোমার? চোখে পানি কেন? প্রিয়ন্তী কিছু বলবে কি, ও চোখ তো আরো বড় বড় করে তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশ ওর গালে এইভাবে হাত রেখেছে, সেটা হয়তো ও মানতেই পারছে না। আকাশ রেগে গিয়ে বলল, কি হলো? আমি কিছু জিজ্ঞাসা করেছি, শোনোনি তুমি? কি হয়েছে, কাঁদছো কেন? প্রিয়ন্তী খানিকটা কেঁপে উঠে অভিমানী কণ্ঠে বলল, কিছু হয়নি। আর আমার চোখেও পানি? কাউকে দেখতে হবে না। প্রিয়ন্তী সোফায় গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আকাশও আর কিছুই বলল না। একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল। প্রিয়ন্তী রাতের খাবার খাবে না বলেছে, তাই আকাশ ওর মাকে বলেছে খাবার রুমে পাঠিয়ে দিতে। আকাশ প্রিয়ন্তীকে অনেকবার বলেও খাওয়াতে পারেনি। আকাশও না খেয়ে রেখে দিল। প্রিয়ন্তী সোফায় শুয়ে পড়েছে, আকাশ বেডে শুতে বলেছে। প্রিয়ন্তী সেটাও শোনেনি, এমনকি আকাশের সাথে কোনো কথাও বলছে না। আকাশ আর কিছু না বলে রেগে গিয়ে শুয়ে পড়ল। রোজকার মতো আজ সকালেও প্রিয়ন্তীর কোরআনের শব্দ শুনে আকাশের ঘুম ভেঙে গেল। এটা যেন ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে। রোজ সকালে প্রিয়ন্তীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা। সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করতে বসেছে। আকাশের বাবা প্রিয়ন্তীকে বলল, বৌমা, এই এক সপ্তাহের বেশি হলো তুমি এই বাড়িতে বউ হয়ে এসেছো। তোমার মামা কাল অফিসে বলেছিল তোমাকে আর আকাশকে ওই বাড়িতে গিয়ে ঘুরে আসতে। আজ তো তোমার ভার্সিটি অফ, যাও ঘুরে এসো। প্রিয়ন্তী মাথা নিচু করে রইল, কিছুই বলল না। কি বা বলবে? আকাশ হয়তো যেতে চাইবে না ওর সাথে। একা যাওয়াটাও ভালো দেখায় না। আর যদি একা যায় তাহলে মামি কথা শোনাবে। আকাশের মা প্রিয়ন্তীর দিকে তাকিয়ে বলল, প্রিয়ন্তী, কিছু বলছিস না কেন? মন খারাপ তোর? আকাশ কিছু বলেছে? আকাশ এতক্ষণ চুপ করে খাচ্ছিল, ওর মায়ের কথা শুনে প্রিয়ন্তীর দিকে তাকালো। না মা, উনি কিছু বলেনি। আসলে আমি যেতে চাইছি না ও বাড়িতে। একা গেলে মামি আমাকে কথা শোনাবে, সাথে মামাকেও। আমি চাই না মামা আমার জন্য ছোট হোক। তুই কেন এ কথা বলছিস আমি বুঝতে পারছি, কিন্তু তুই একা কেন যাবি? আকাশও যাবে তোর সঙ্গে। কি রে আকাশ, প্রিয়ন্তীকে নিয়ে ওর মামার বাড়িতে যেতে কোনো প্রবলেম আসছে তোর? আকাশ মৃদু হেসে বলল, না, আমার কোনো প্রবলেম নেই। আমি তো ফ্রি আছি আজ। প্রিয়ন্তী আশ্চর্য হয়ে তাকালো আকাশের দিকে। আকাশ ওর সঙ্গে যেতে রাজি হয়েছে, এটা কল্পনাও করেনি। আকাশ বলে উঠল, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? নাকি আমাকে তোমার সঙ্গে তোমার মামার বাড়িতে নিতে চাইছো না? আকাশ, কি বলছিস তুই? প্রিয়ন্তী তোকে নিতে চাইবে না কেন? মাহা, আমি এমনি এমনি বলছি না, দেখো প্রিয়ন্তী কিভাবে তাকিয়ে আছে আমার দিকে। প্রিয়ন্তী আর আকাশ একটু আগেই মামার বাড়িতে এসেছে। প্রিয়ন্তীর মামা তো খুব খুশি হয়েছেন ওদেরকে দেখে। প্রিয়ন্তীর মামিও হাসি মুখে কথা বলছে। কিন্তু প্রিয়ন্তী ঠিকই বুঝতে পারছে আকাশকে দেখেই সে কিছু বলছে না, তবে মনে মনে ঠিকই রাগে ফুঁসছে। দুপুরের খাবার খেয়ে আকাশ প্রিয়ন্তীর রুমে গিয়ে শুয়ে আছে। কিছুক্ষণ পর দরজা ঠেলে কেউ রুমে ঢোকার শব্দ পেয়ে আকাশ সেই দিকেই তাকালো। 5 থেকে 5.5 বছরের একটা বাচ্চা মেয়ে আকাশের সামনে এসে কোমরে হাত রেখে চোখ দুটো ছোট ছোট করে বলল, তুমি আমার আপনিকে কেন নিয়ে গিয়েছো? আকাশ উঠে মেয়েটির সামনে হাঁটু গেড়ে বসে মেয়েটির গালে এক হাত রেখে আদুরে গলায় বলল, তোমার নাম কি? আর কে তোমার আপনি? মেয়েটি আকাশের হাত গাল থেকে সরিয়ে বলল, আমার মুখে হাত দিবে না। তুমি আপনিকে কেন নিয়ে গিয়েছো? তুমি খুব পচালো। আপনি আমাকে রোজ চকলেট এনে দিত, কত আদর করতো। এখন আমাকে কেউ চকলেট দেয় না, আদরও করে না। রায়নামণি এখানে? সে কি, আমার উপরে অভিমান করেছ? আমি তো তোমার জন্য অনেকগুলো চকলেট এনেছি।
আর ভাবছি এতগুলো আদর দিব তোমাকে। দরজায় দাঁড়িয়ে প্রিয়ন্তী হাসি মুখে কথাগুলো বলে এগিয়ে এলো। মেয়েটির মুখে হাসি ফুটে উঠল। প্রিয়ন্তীর সামনে গিয়ে ইশারায় বলল নিচু হতে। প্রিয়ন্তী নিচু হতেই মেয়েটি ওর গাল জড়িয়ে ধরে দুই গালে চুমু দিয়ে বলল, আপনি, আমি তোমাকে অনেক মিস করেছি। তুমি কেন চলে গিয়েছো? তোমাকে এই পচা লোকটা নিয়ে গিয়েছে, তাই না? আমি জানি তো আমার বোনটা আমাকে অনেক মিস করেছে, তাই তো দেখা করতে চলে এসেছি। আর ওনাকে পচা লোক কেন বলছো? উনি খুব ভালো। উনি তোমার ভাইয়া হন। ভাইয়াকে সালাম দিয়েছো? না, দেইনি। রিয়ান ভাইয়া বলেছে উনি নাকি তোমাকে নিয়ে গিয়েছিল, তাই আমি রাগ করেছি এই ভাইয়াটার উপরে। ও তাই? কিন্তু আমি তো চলে এসেছি। তোমাকে না বলেছি সবাইকে সালাম দিতে হয়? যাও, ভাইয়াকে সালাম দাও। রাইনা আকাশের দিকে ঘুরে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। আকাশ ওদের কথা শুনে বুঝতে পারছে এটা প্রিয়ন্তীর বোন হয়। প্রিয়ন্তী যে ওকে খুব ভালোবাসে তা ওদের কথা শুনেই বোঝা যাচ্ছে। আকাশ মুচকি হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম। আমি এখন বুঝতে পারছি তুমি কেন রেগে আছো আমার উপর। এটাই তোমার আপনি, তাই তো? কিন্তু তোমার আপনি তো চলে এসেছে, এখনো রেগে আছো আমার উপরে? না, আমি আর রেগে নেই। আপনি তো বললো তুমি খুব ভালো। জানো তো, আপনি বলেছে যারা ভালো তাদের উপরে রাগ করতে নেই। ও আচ্ছা, তাই? তা তোমার নামটা কি বললে না তো? আমার নাম রায়না। আকাশ রায়নাকে তুলে বেডে বসিয়ে বলো, আমার ছোট শালিকা তো অনেক কিউট, নামটাও খুব সুন্দর। চকলেট পছন্দ করো খুব? হুম, খুব। আচ্ছা, এখন থেকে তোমার আপনি নয়, আমি তোমাকে চকলেট এনে দিব, কেমন? প্রিয়ন্তী অনেকগুলো চকলেট এনে রায়নাকে দিয়ে বলল, আমার বোন, আমি কেন চকলেট দিব না? আপনাকে তো কেউ দিতে বলেনি। আমার শালিকা, আমি দিব। কারোর কথা শুনে দিতে হবে এমন তো কোনো কথা নেই। আমাকে বউ বলে মানেন আপনি? ও যে আপনাকে শালিকা বলছেন। প্রিয়ন্তী নীরব দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ কি বলবে বুঝতে পারছে না। প্রিয়ন্তীও আকাশকে আর কিছুই বলল না। আকাশের উত্তরের অপেক্ষা না করে প্রিয়ন্তী রায়নার দিকে তাকিয়ে বলল, রায়না, রিয়ান কোথায়? ও বাড়িতে নেই? আছে তো, ভাইয়া গেম খেলছে। জানো আপনি, তুমি চলে যাওয়ার পরে ভাইয়া আমাকে আর গেম খেলতে দেয় না। আচ্ছা, আমি ওকে বকে দিব। চলো আমরা কার্টুন দেখবো এখন। প্রিয়ন্তী রায়নাকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আকাশ ওদের যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলল, আমার মায়াপরীটার অনেক অভিমান হয়েছে। আর দেরি করা যাবে না, ওর মনের সব সংশয় দূর করে অভিমান ভাঙাতেই হবে। আকাশ প্রিয়ন্তী আজ মামা বাড়িতেই থাকবে। যদিও আকাশ বলেছিল আজই চলে যাবে, কিন্তু মামা বারবার থেকে যেতে বলেছে, তাই থাকতে হচ্ছে। তাছাড়া প্রিয়ন্তী এই বাড়িতে এসে মামাতো ভাই রিয়ান আর বোন রায়নাকে পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছে। মন খুলে হাসছে। প্রিয়ন্তী যে হাসির একটু ঝিলিক আকাশের মনকে আরো দমিয়ে দিচ্ছে। আকাশের মন যে এই হাসিতেই বাধা পড়ে আছে, তাই আকাশ চাইছে না প্রিয়ন্তীর এমন মন কাড়া হাসিটাকে কেড়ে নিতে। রায়না আকাশের সাথে একদম মিশে গিয়েছে। আকাশও হাসি দুষ্টুমিতে মেতে উঠেছে রায়নার সাথে। প্রিয়ন্তী আকাশকে আগে এইভাবে হাসতে দেখেনি। ওকে এইভাবে হাসতে দেখে মনে মনে বলতে লাগলো, উনি হাসতেও পারে? কই, এ কদিনে তো এভাবে কখনো হাসতে দেখিনি ওনাকে। কত সুন্দর ওনার হাসি। মন চাইছে এক্ষুনি বলি, আকাশ, আপনি সবসময় এভাবে হাসবেন। হাসলে আপনাকে অনেক বেশি সুন্দর লাগে। ধ্যাত, কি ভাবছি আমি? আমার তো ওনার উপরে বিন্দু মাত্র অধিকার দেখানোর ক্ষমতা নেই। উনি সেই পথ তো নিজেই বন্ধ করে দিয়েছে। কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না, উনি কে তো এত কেয়ার করে আর আমার আজ নিজে থেকে আমার সাথে আসতে রাজি হয়ে গেল। হয়তো সবটাই তার বাবা মায়ের মন রাখার জন্য। রাত 11টার দিকে আকাশ রুমে এসে বেডে হেলান দিয়ে বসে ওপরের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। একটু পর প্রিয়ন্তী রুমে এলো, আকাশের দিকে তাকিয়ে বলল, আপনি নিশ্চয়ই এসি ছাড়া প্রবলেম হচ্ছে, তাই না? আবার এই রুমে ওয়াশরুমও নেই, প্রবলেম হওয়ারই কথা। আপনি মামার কথা রাখতে না রাখলেই পারতেন। আমিও তো ফিরে যেতে চেয়েছিলাম। প্রিয়ন্তী, তুমি কি জানো তুমি বড্ড বেশি কথা বলে ফেলেছো? আমি কি একবারও বলেছি আমার এখানে কোনো কিছুতে প্রবলেম হচ্ছে? বলতে হবে কেন? আমি তো বুঝতে পারি এত বড় ঘরের ছেলে এমন একটা বাড়িতে মানিয়ে নেওয়াটা খুবই কষ্টকর। যেমন দেখুন না, আমি এই পরিবেশে বড় হয়েছি,
তাই আমার আপনাদের বাড়িতে মানিয়ে নিতে প্রবলেম হচ্ছিল। এসির হাওয়াটাও আমার সহ্য হয় না, এই ফ্যানের বাতাসটাই ভালো লাগে আমার। আকাশ আর কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। প্রিয়ন্তী বেড থেকে বালিশ নিতে গেলে আকাশ বলল, বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? রুমে তো সোফা নেই, বেডে শুয়ে পড়ো। সোফা নেই তো কি হয়েছে, মেঝে তো আছে, মেঝেতে শুয়ে পড়বো। প্রিয়ন্তী কথা না বাড়িয়ে চুপচাপ বেডে শুয়ে পড়ো, আমার কোনো প্রবলেম হবে না। আর যদি আমার কথা না শোনো, আমি রুম থেকে বেরিয়ে যাব। তখন তোমার মামিকে কি বলবে তুমি? না না, বের হতে হবে না, আমি বেডেই শুয়ে পড়ছি। আকাশ বাঁকা হেসে শুয়ে পড়ল। প্রিয়ন্তী মাঝে একটা কোল বালিশ রেখে মনে মনে আকাশকে বকতে বকতে বেডের এক কোণায় শুয়ে পড়ল। এত কর্নারে শুয়েছো কেন? পড়ে যাবে তো। পড়লে পড়বো, তাতে আপনার কি, আপনি ঘুমান। আমার অনেক কিছু। প্রিয়ন্তী ঘুরে তাকিয়ে বলো, অনেক কিছু মানে? কিছু না, তুমি এদিকে চেপেছো, মাঝে তো বর্ডার দিয়েই রেখেছো। আমি ওইদিকে যাব না, ভয় নেই। আর শোনো, মনে মনে না বকে জোরে জোরে বকবে। এরপর থেকে আমি কিছুই মনে করব না। প্রিয়ন্তী অবাক হয়ে ভাবছে, আমি মনে মনে ওনাকে বকছি কি করে বুঝলো? জিরো সাহেবটা মন পড়তেও জানে নাকি? কিছুক্ষণ চুপ থাকার পরে আকাশ বলে উঠল, ঘুমিয়ে পড়েছো? না, কেন? কিছু কথা বলার ছিল। হুম, বলুন। প্রিয়ন্তী, আমাকে ক্ষমা করা যায় না? আমি জানি আমি ভুল করেছি তোমাকে ছোট করে। আমার সেদিন তোমাকে ওইসব বলা উচিত হয়নি। আমি তোমাকে বউ বলে মেনে নিয়েছি। তুমি সব কথা ভুলে যাও প্লিজ। প্রিয়ন্তীর চোখে পানি জমে গিয়েছে। আকাশ ওকে বউ বলে মেনে নিয়েছে শুনে বুকের ভেতরটা ধুক ধুক করে উঠেছে। মনে মনে খুশি হলেও অভিমানে সেই খুশিটা চাপা পড়ে গেল। নিজেকে স্বাভাবিক করে বলল, মিস্টার আকাশ আহমেদ, আপনি কেন ক্ষমা চেয়ে নিজেকে ছোট করছেন আমার মতো একটা মেয়ের কাছে? আপনি হয়তো জানেন না, চাইলে সবকিছু ভুলে যাওয়া যায় না। আজ আমার জায়গায় যদি আপনি থাকতেন, কি করতেন আপনি? কি হলো, চুপ করে আছেন কেন? কি বলবেন খুঁজে পাচ্ছেন না? থাক, আর কিছু বলতে হবে না, ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকালেই আকাশ প্রিয়ন্তীকে নিয়ে বাড়িতে চলে আসে। প্রিয়ন্তী সবসময় আকাশের থেকে দূরে দূরে থাকে, প্রয়োজন বাইরে একটা কথাও বলে না। প্রিয়ন্তী চায় আকাশের আশেপাশে থাকতে, মন খুলে কথা বলতে, কিন্তু পারে না, কোথাও একটা বাধা পড়ে যায়। প্রিয়ন্তী আর আকাশের মা ড্রয়িং রুমে বসে গল্প করছিল। এমন সময় আকাশ এলো বাড়িতে, ওর সাথে অল্প বয়সী দুইটা ছেলে এসেছে। ছেলেদের একজনের হাতে বড় বাক্স এর মতো কিছু একটা দেখে অন্যজনের হাতে ব্যাগ। আকাশের মা উঠে দাঁড়িয়ে বলল, আকাশ, ওরা কারা আর হাতে এগুলো কি? মা, আমার রুমে একটু কাজ করাতে হবে, তাই ওদেরকে এনেছি। এই, তোমরা এসো আমার সঙ্গে। আকাশের মা প্রিয়ন্তীকে জিজ্ঞাসা করলো, প্রিয়ন্তী, তোমাদের রুমে কিছু নষ্ট হয়ে গেছে কি? কই না তো, সবই তো ঠিক আছে। সব ঠিক থাকলে কি কাজ করাবে? ছেলেটার মাথায় কখন যে কি চাপে কে জানে। যা রুমে গিয়ে দেখতো কি কাজ করাচ্ছে রুমে। হুম, যাচ্ছি মা। প্রিয়ন্তী রুমে এসে অবাক হয়ে বলল, এসব কি করাচ্ছেন? এসি থাকতে ফ্যান কেন? আজ থেকে এই রুমে এসি চলবে না, ফ্যান চলবে। কিন্তু কেন? আকাশ প্রিয়ন্তীর পাশে এসে আস্তে করে বলল, আমার বইয়ের নাকি এসির হাওয়া ভালো লাগে না, তার ফ্যানের হাওয়াটাই পছন্দ, তাই তার জন্য সামান্য এই আয়োজন। প্রিয়ন্তী আকাশের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলল, আপনার কি হয়েছে বলুন তো? প্রথমে তো বউ বলে মেনেই নেননি, আর এখন বউয়ের জন্য এত দরদ আসছে কোথা থেকে? এই, কি করছো কি? বাইরের লোকের সামনে আসতে বলো। কি যেন বললে? দরদ কোথা থেকে আসছে জানতে চাও? হুম, বলুন। আকাশ বুকের বাঁ পাশে হাত রেখে প্রিয়ন্তীর কানের কাছে মুখ এনে বলল, এই যে, এখান থেকে আসে দরদ। শুধু দরদ নয়, ভালোবাসাটাও আছে এখানে। একটা সুযোগ দাও, দেখবে তোমার কোনো অভিযোগ থাকবে না আমার উপর। প্লিজ প্রিয়ন্তী, আর অভিমান করে থেকো না। আমার ভুলটা শুধরে নিতে চাই, সেই সুযোগটা আমাকে দাও। আকাশের প্রতিটি নিঃশ্বাস পড়ছিল প্রিয়ন্তীর ঘাড়ে মুখে। ওর কথা বলাগুলো যেন বিশ্বাসই করতে পারছে না প্রিয়ন্তী। কেবলই মনে হচ্ছে হয়তো সবটা স্বপ্ন, কিন্তু না, এ তো স্বপ্ন নয়, বাস্তব। আকাশ এখনো পাশেই দাঁড়িয়ে তাকিয়ে আছে তার মায়াপরীর দিকে। প্রিয়ন্তী সেখানে আর এক মুহূর্তও দাঁড়ালো না, বেরিয়ে গেল রুম থেকে। প্রিয়ন্তী আফিয়ার রুমে গিয়ে দরজাটা আটকে দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। ওর চোখ থেকে অঝরে পানি পড়ছে।
ও চায় না এই কান্না কাউকে দেখাতে। ছোটবেলা থেকে মেয়েটা নিজের কষ্টগুলোকে নিজের মধ্যে চাপা রাখতে রাখতে নিজেকে কঠিন বানিয়ে ফেলেছে। কষ্ট পেলেও ও একাই পাবে। কেন শুধু শুধু অন্যকে নিজের কষ্টের সামিল করাবে? আফিয়া ভার্সিটি থেকে গেছে তাই প্রিয়ন্তী ওর রুমেই এসে একা থেকে নিজেকে হালকা করতে। প্রিয়ন্তী আজ নিজেই বুঝতে পারছে না এই কান্না সুখের নাকি দুঃখের। ওদের বিয়ে হয়েছে বেশ কিছুদিন হয়েছে। প্রিয়ন্তীর কাছে আকাশ ছিল একদমই অচেনা, তবে এখন অনেকটাই চিনেছে আকাশকে। প্রিয়ন্তীর মনেও আস্তে আস্তে ভালো লাগা সৃষ্টি হয়েছে আকাশের প্রতি। এমনকি ভালোবেসে ফেলেছে ও আকাশকে। হ্যাঁ, প্রিয়ন্তী আকাশকে ভালোবাসে। প্রিয়ন্তী যদিও জানে না এর পরিণতি কি হবে, তারপরেও ভালোবেসেছে। ভালোবাসা তো আর দোষের কিছু নয়। মনের অজান্তেই ভালোবেসেছে সে আকাশকে। আকাশ রোজ রাতে ঘুমিয়ে পড়লে প্রিয়ন্তী উঠে আকাশের পাশে বসে এক ধ্যানে চেয়ে থাকে ওর মুখের দিকে। কখনো কখনো মাথায় হাত বুলিয়ে দেয়। প্রিয়ন্তী আকাশের কাছে গেলেই অদ্ভুত টান অনুভব করে। কেমন যেন মায়া কাজ করে মনে। হয়তো ওরা স্বামী স্ত্রী, তাই সেই পবিত্র বন্ধনের মায়ায় পড়ে প্রিয়ন্তী ভালোবাসে আকাশকে। প্রিয়ন্তী রোজ রাতে আকাশকে দেখে আর নিজে নিজেই বিড়বিড় করে কথা বলে। তারপর যখন ঘুমাতে যায় তখন আকাশের মুখের দিকে তাকিয়ে বলে, প্রিয়, ভালোবাসি তোমাকে। আকাশ প্রিয়ন্তীর বিয়ে হয়েছে 5 মাস হলো। এখন ওদের সম্পর্ক সেই আগের মতোই আছে। তবে প্রিয়ন্তী বুঝে গেছে আকাশ তাকে ভালোবাসে, আর এই কয় মাসে আকাশ তার প্রতিটি ব্যবহারে তা বুঝিয়ে দিয়েছে। প্রিয়ন্তী মনে কি আছে এটা আকাশ এখনো বুঝতে পারেনি। প্রিয়ন্তী তা বুঝতেও দেয়নি। নিজেকে সবসময় দূরে রাখার চেষ্টা করে আকাশের থেকে। আকাশের মা বাবা কয়েকদিনের জন্য দেশের বাইরে গিয়েছে। এদিকে আফিয়া কিছুটা অসুস্থ, তাই প্রিয়ন্তী ভার্সিটিতে যায় না, আফিয়ার পাশেই থাকে। দুপুরের দিকে আফিয়া শুয়ে আছে আর প্রিয়ন্তী ওর পাশেই বসে আছে। আফিয়া বলে উঠল, ভাবি, তোমার আর ভাইয়ার সম্পর্কে কি কোনো পরিবর্তন আনা যায় না? এভাবে আর কতদিন? ভাইয়া সত্যি তোমাকে খুব ভালোবাসে, তুমি কি বুঝতে পারো না? আপু, আমি বুঝতে পারি তোমার ভাইয়া আমাকে ভালোবাসে। আমি চাই সম্পর্কটা স্বাভাবিক করতে। অন্য সব মেয়েদের মতো আমিও সংসারটা গুছিয়ে নিতে চাই। আপু, তোমাকে তো বলেছি। তোমার ভাইয়া বিয়ের প্রথম 2 দিন কি কি বলেছে আমাকে। তারপর থেকে হঠাৎ উনি চেঞ্জ হয়ে গেল, আমাকে গুরুত্ব দিতে শুরু করলো। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? মনে হয় তোমার ভাইয়া আমাকে করুণা করছে আমি এতিম বলে। ভাবি, এসব কি বলছো? মানছি ভাইয়া প্রথমে ভুল ছিল, কিন্তু ভাইয়া এখন সত্যি তোমাকে ভালোবাসে। আমার ভয় হয় আপু, যদি আবারও তোমার ভাইয়ার মনে হয় আমি তার অযোগ্য, তখন কি হবে? এখন যদিও বেঁচে আছি, কিন্তু যদি এমন কিছু হয় তখন আমি মরেই যাব। আফিয়া শোয়া থেকে উঠে প্রিয়ন্তীর চোখের কোণের পানি মুছে দিয়ে মুচকি হেসে বলল, ভয়কে জয় করতে শেখো। ভয় পেয়ে যদি নিজেকে পিছিয়ে রাখো তখন তো সব হারাবে। ভাইয়া তোমাকে ওসব বলে সত্যি ভুল করেছে। আচ্ছা, একটা কথা ভাবো, ভুল তো মানুষেরই হয়, তাই না? সে ভুলটা ধরে বসে থাকলে তো নিজের ক্ষতি হবে, কিছুটা সমাধান হবে না। আর একটা কথা, ভাইয়া তোমাকে ভুল করেও আর কখনো তার অযোগ্য বলবে না। তার কারণ হলো তুমি তার প্রথম ভালো লাগা এবং ভালোবাসা। ভাইয়া যে তার মায়াপরীর মায়াতে বিয়ের আগে থেকেই বাধা পড়ে গেছে, আর সেই মায়াতে আটকে থাকতে চায় সারা জীবন। মায়াপরী? ওয়েট ওয়েট আপু, তুমি বলছো তোমার ভাইয়া আমাকে ভালোবাসে? তাহলে এই মায়াপরীটাকে? এই মায়াপরীর নামটা তোমার ভাইয়ার মুখে কয়েকবার শুনেছি। এটাকে আমি জানতে চাইলে বলতো, সময় হলেই বুঝতে পারবে। আবার এটাও বলেছে, যেদিন সব অভিমান ভুলে ওনার বউয়ের হয়ে পাশে দাঁড়াবো, সেই দিনই এই মায়াপরীর ব্যাপারে ও সব বলবে। ধ্যাত, আমি আরো ভাবলাম এই সিক্রেট কথাটা আমি তোমাকে বলবো, কিন্তু না, তার আগেই হলো না। তুমি বরং ভাইয়ার থেকেই জেনে নিও মায়াপরীটা কে। তার উত্তর আমার থেকে ভাইয়া ভালোভাবে তোমাকে দিতে পারবে। আপু, তুমি বলো না প্লিজ। না গো ভাবি, আমি এই বিষয়ে আর একটা কথাও বলবো না। আচ্ছা, একটা কথা বলতে পারি? তা হলো, এই মায়াপরীটা সেটা কে, তুমি জেনে খুশি হবে। আমি জানি তুমিও ভাইয়াকে ভালোবাসো, তাই আর অভিমান নয়, সব ভুল বুঝাবুঝি মিটিয়ে দুজন দুজনের পাশে থাকো। প্রিয়ন্তী আফিফার বলা কথাগুলো শুনে মনে মনে বলতে লাগলো, আপু তো সব ঠিকই বলেছে।
ভুল তো মানুষেরই হয়, সেই ভুল ধরে বসে থাকলে কোনো কিছুরই সমাধান হবে না। আর এটাও তো সত্যি, ভয় পেয়ে পিছিয়ে থাকলে সব হারাতে হয়। না, আমি এই পরিবারকে হারাতে চাই না, আকাশকেও হারাতে চাই না, সারা জীবনের জন্য পাশে চাই ওনাকে। আমি আমি যে খুব ভালোবাসি আকাশকে, কিন্তু একটা কনফিউশন তো থেকেই গেল। কে এই মায়াপরী? তার কথা জেনে আমি কেন খুশি হব? সন্ধ্যার পরপরই আকাশ বাড়িতে ফিরেছে। প্রিয়ন্তী, আফিয়া একা আছে, তাই তাড়াতাড়ি চলে এসেছে। আকাশ কলিং বেল বাজিয়েই চলেছে, কেউ দরজা খুলছে না। মুহূর্তে ওর চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। আফিয়া তো অসুস্থ ছিল, আর প্রিয়ন্তী ওর পাশে একাই ছিল বাড়িতে। ওদের কোনো প্রবলেম হয়নি তো? আকাশের গলা শুকিয়ে আসছে। পকেট থেকে ফোনটা বের করে প্রিয়ন্তীর নাম্বারে কল দিল। ওপাশ থেকে রিসিভ হলো না। টেনশনে আকাশের হাত পা কাঁপছে। আফিয়ার নাম্বারে কল দিতে গেলেই দরজা খুলে গেল। সামনে প্রিয়ন্তীকে দেখে আকাশ নিজেকে আর সামলাতে পারল না। এক পা সামনে ফেলেই আচমকায় জড়িয়ে ধরল প্রিয়ন্তীকে। প্রিয়ন্তীর চোখ দুটো যেন কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়েছে। ফ্রিজড হয়ে একভাবেই দাঁড়িয়ে আছে। ওর সারা শরীর শীতল হাওয়া বয়ে চলেছে। আকাশ এই নিয়ে দুবার ওর শরীরে হাত দিল। সেবার তো শুধু গালে হাত রেখেছিল, আর আজ তো জড়িয়ে ধরে নিজের সাথেই মিশিয়ে নিয়েছে। আকাশ প্রিয়ন্তীকে জড়িয়ে ধরে শান্তি অনুভব করছে। ওর প্রাণ পাখিকে মনের খাঁচায় ফিরে পেয়েছে। আকাশ প্রিয়ন্তীকে জড়িয়ে ধরেই বলতে লাগলো, প্রিয়ন্তী, কোথায় ছিলে তুমি? দরজা খুলছিলে না কেন? আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানো তুমি? ফোন দিয়েছি, সেটাও ধরছিলে না। আমি সন্ধ্যার পর এসেছি বলে তুমি দরজা খুলছিলে না, তাই না? ঠিক আছে, আমি কাল থেকে যেখানেই থাকি না কেন সন্ধ্যার আগেই বাড়িতে চলে আসব। আই প্রমিস। কি হলো, তুমি কিছু বলছো না কেন? প্রিয়ন্তীর কোনো সাড়া না পেয়েই আকাশ ওকে ছেড়ে মুখের দিকে তাকালো। প্রিয়ন্তী সোজা হয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। এভাবে তাকিয়ে আছো কেন? জড়িয়ে ধরেছি বলে রাগ করেছো? দেখো, রাগ করলেও কিছুই করার নেই। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম তোমরা একা ছিলে, কোনো প্রবলেম হয়েছে কিনা, তাই তোমাকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারিনি। আমি কিন্তু সরি বলবো না, নিজের বউকে তো ওই জড়িয়ে ধরেছি, এতে দোষের কিছু নেই। প্রিয়ন্তী আকাশের বলা কথাগুলো শুনে অবাক না হয়ে পারছে না। মা, সামান্য দরজা খুলতে দেরি হয়েছে, এর জন্য এত টেনশন? প্রিয়ন্তীর হাসি পাচ্ছে। এই মুহূর্তে আকাশকে পাগল পাগল বলে মনে হচ্ছে ওর কাছে। আকাশ যে এমন বিহেভ করতে পারে এটা প্রিয়ন্তীর ধারণার বাহিরে ছিল। প্রিয়ন্তী আকাশের চোখের দিকে তাকিয়ে বলল, অনেকগুলো প্রশ্ন তো করে ফেলেছেন, সব আমি গুলিয়ে ফেলেছি। আপনি প্রশ্নগুলো আবারও রিপিট করুন, আমি উত্তর দিচ্ছি। মজা নিচ্ছ তুমি? আজব তো। মজা নিব কেন? আপনার টেনশন দূর করতে হবে তো নাকি? তুমি এখন আমার সামনে আছো, আর কোনো টেনশন নেই। আফিয়া কোথায়? ওর জ্বর কমেছে? আপু রুমেই আছে, জ্বর থেকে দুপুর থেকেই নেই শরীরে। আপনি যান, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন। আকাশ মাথা নাড়িয়ে চলে যেতে নিলে থেমে গেল। চোখ বড় বড় করে ঘুরে দেখে বলল, প্রিয়ন্তী। প্রিয়ন্তী দরজা লাগিয়ে আকাশের সামনে এসে বলল, বলুন। তুমি সেই লাল শাড়িটা পরেছো, সেজেছো? কই, গত 5 মাসে তো এভাবে সাজনি কখনো। আবার আমার সাথে স্বাভাবিকভাবে কথা বললে, জড়িয়ে ধরলাম, তাও কিছু বললে না। হুম, ঢং। এতক্ষণ আমার সামনে থেকে এখন আমার শাড়ি পরা ওনার চোখে পড়লো। কথাটা মনে মনে বলে। আকাশের দিকে তাকিয়ে বলো, আমার ইচ্ছে হয়েছে, সেই জন্যই সেজেছি। আর আপনার সাথে তো তেমন বেশি কথাও বলিনি আমি। আর রইল জড়ি ধরা, ওটা তো আপনি টেনশনে ছিলেন তাই ধরেছেন। বুঝলাম, কিন্তু এই শাড়িটা, এটা পরার পেছনে তো একটা অপশন ছিল। তাহলে কি ধরে নিব তোমার অভিমান ভেঙেছে? প্রিয়ন্তী মুচকি হেসে বলল, সবকিছু তো আর বলে দিতে হয় না। কথাটা বলে প্রিয়ন্তী চলে গেল ওখান থেকে। আকাশ একদিন প্রিয়ন্তীকে এই লাল শাড়িটা দিয়ে বলেছিল, যেদিন তোমার মনে হবে আমাকে একটা সুযোগ দেওয়া দরকার, আমার কথাগুলো শোনা দরকার, আমার কথাগুলো ভুলতে পেরে আমাকে তুমি আপন করে নিতে পারবে, সেই দিন এই শাড়িটা তুমি পরবে। আকাশ ওর যাওয়ার দিকে তাকিয়ে হেসে বলল, ইয়েস, আমার মায়াপরীর মান ভেঙেছে। আজ আমি অনেক হ্যাপি। আকাশ রুমে এসে প্রিয়ন্তীকে পেল না। ফ্রেশ হয়ে আফিয়ার রুমে গিয়ে দেখলো এখানেও নেই। আফিয়ার চোখটা বন্ধ করে শুয়ে আছে। আকাশ গিয়ে ওর কপালে হাত দিয়ে চোখ মেলে তাকালে ও উঠে বসে মৃদু হেসে বলল, ভাইয়া, কখন এসেছিস?
এই তো কিছুক্ষণ হলো। তোরা একা ছিলি বাড়িতে, তাই চলে এলাম। তোর শরীরে তো জ্বর নেই, কেমন বোধ করছিস এখন? আমি তো এখন ভালোই আছি, কিন্তু তোর বউটাই তো আমাকে ভালো থাকতে দিচ্ছে না। কেন? আমার বউটা আবার কি করেছে? কি করেনি সেটা বল। আমার জ্বর হওয়ার পর থেকেই পাশে থেকে সব সময় একটু পর পরই বলে, আপু শরীর ঠিক আছে তো? খারাপ লাগলে আমাকে বলবে কিন্তু। কিছু খাবে বলো, আমি এক্ষুনি আনছি। আমি খেতে না চাইলেও একটু পর পর এটা সেটা এনে খাওয়াচ্ছে। ভাইয়া, আমার কি মনে হচ্ছে জানিস, ভাবির এমন আদুরে অত্যাচার আমার এই জ্বর সহ্য করতে পারেনি, তাই খুব তাড়াতাড়ি পালিয়েছে। আকাশ জোরে হেসে বলল, দেখতে হবে না বউটা কার। খুব তো বউ বউ করছিস। পেয়েছিস কি বউয়ের মান ভাঙাতে? পেরেছি মানে? আমি তো ভেবেছিলাম আরো বেশি খাটতে হবে, বাট বউয়ের তো তার আগেই মান ভেঙেছে। আজ বাড়িতে আসার পর দারুণ সারপ্রাইজ পেয়েছি আমি। আকাশ সবটা বলল আফিয়াকে। আফিয়া অবাক ভঙ্গিতে বলল, কি বলছিস ভাইয়া? তার মানে ভাবি আর অভিমান করে নেই তোর ওপর? আমি তো ভাবি উনি আমার কথাগুলো এত তাড়াতাড়ি কাজে দিবে। তোর কথা কাজে দেবে মানে? আফিয়া আকাশের কাছে সব বলল, প্রিয়ন্তী আর ওর মাঝে কি কি কথা হয়েছে। আকাশ সব শুনে আফিফার গালটা টেনে বলল, আমার বোন তো দেখছি আমার থেকেও ওপরে। এই জন্যই তো তোকে এত ভরসা করি আমি, আর সব শেয়ার করি। লাভ ইউ বোনটি। হয়েছে বোনকে আর পাম না দিয়ে যা নিজের বউকে পাম দে। আর শোন, তোর মায়াপরীর স্টোরিটা বলে দিস। ভাবি হয়তো মনে মনে মায়াপরীকে নিয়ে কনফিউশনে আছে। বলবো, বলার সময় এসে গেছে। কিন্তু প্রিয়ন্তী কোথায় এখন? ভাবি নিচে গিয়েছে ডিনার রেডি করতে। আমি যেতে চাইলাম, বলল চুপচাপ শুয়ে থাকতে। আর যদি ওর কথা না শুনি তাহলে নাকি মাকে ফোন করে বলে দেবে আমি অসুস্থ। ভালোই বলেছে, অসুস্থ শরীর নিয়ে উঠতে হবে না। আচ্ছা তুই থাক, আমি যাই দেখি আমার মায়াপরীটা কি করছে। হ্যাঁ যা, বউ তো আজ থেকে আবার নতুন, তাই না? তারপর আবার বাড়ি ফাঁকা সময়টা ভালোই কাটবে, তাই না ভাইয়া? ওই আমি তোর বড় ভাই হই ওকে, আর তুই আমাকে এসব বলছিস? তুই আমার ভাইয়া প্লাস বন্ধু, সো বলতেই পারি। আমাদের মতো ভাই বোনের সম্পর্ক খুবই কম হয়। হুমম, কথাটা ঠিক বলেছিস। আমার সেই ছোট্ট বোনটা আজ কত বড় হয়ে গিয়েছে। এখন আমাকে আমার এই বোন প্লাস বন্ধুর জন্য কিছু করতে হবে। আর তা খুব তাড়াতাড়ি করব, আমার বোনের কোনো আশা অপূর্ণ রাখব না। তুই যেন হাসি খুশিতে থাকিস সেই ব্যবস্থাই করব। আফিয়া মাথা নিচু করে হাসল, কিছু বলল না। আকাশ ওর মাথায় হাত বুলিয়ে বেরিয়ে গেল। আফিয়া ওয়াশরুম থেকে ফোনের রিংটনের শব্দ পেয়ে তাড়াতাড়ি বের হয়ে ফোন রিসিভ করতে নিলে কেটে গেল। আবারও বেজে উঠলে তখনই রিসিভ করল। ওপাশ থেকে বলে উঠল, আফিয়া তুমি ঠিক আছো তো? জ্বর কমেছে? আমি ঠিক আছি, আর হ্যাঁ জ্বরও কমেছে। ফোন ধরছিলে না কেন? কোথায় ছিলে? ওয়াশরুমে ছিলাম। আচ্ছা তুমি দুপুর থেকে কি করছিলে, একবারও কল করলে না যে? ভার্সিটিতে একটু বিজি ছিলাম। আর জানোই তো বিকেলে ফ্রেন্ডদের সঙ্গে একটু আধটু আড্ডা চলে। এখন বাসায় এসে ফ্রি হয়ে কল দিলাম। আচ্ছা শোনো না, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? বাবা, এত মিল আমাদের মাঝে। আমারও তো একটা গুড নিউজ দেওয়ার আছে তোমাকে। কি গুড নিউজ বলো? আগে তুমি বলো, তারপর আমি বলবো। ওকে, শোনো, ভাবির অভিমান ভেঙেছে। আজ নাকি ভাইয়া ভাবিকে জড়িয়ে ধরেছিল, ভাবি কিছুই বলেনি। ভাইয়া তো খুব খুশি আজ। কি বলো, কিভাবে সম্ভব? দেখা হলে বলবো, ফোনে এত কিছু বলা যায় নাকি? আচ্ছা দেখা হলেই বলো। তো তোমার ভাইয়া ভাবির তো সব প্রায় ঠিক হতে চলেছে। আমাদেরটা কবে ঠিক হবে, কবে যে তোমাকে নিজের করে পাবো? অবশ্য তোমাকে নিজের করে পেতে খুব বেশি দেরি নেই। খুব বেশি দেরি নেই, এতটা শিওর হচ্ছ কি করে? আকাশ কিছু বলেনি তোমাকে, তোমার আমার রিলেশনের ব্যাপারে? কই না তো, ভাইয়া তো কিছু জানেই না, কি বলবে? ভাবি জানে, কিন্তু ভাবি তো ভাইয়াকে কিছু বলেনি। আকাশ সব জানে, পিয়াস ওকে আজ বলে দিয়েছে সবটা। আমি তো ভেবেছিলাম আকাশ আমাদের সম্পর্কটা মেনে নেবে না, বাট আমাকে অবাক করে দিয়ে ও বলল,
অনিক আমার ফ্রেন্ডদের মধ্যে আমার সবথেকে বেস্ট ফ্রেন্ড তুই। আমি যতটা জানি তোর আর তোর পরিবার সম্পর্কে আশা করি আমার বোনটা ভালো থাকবে। আর আকাশ এটাও বলেছে তোমার বাবা মা দেশে ফিরলেই আমাদের বিয়ের কথা বলবে। ও মাই গড! অনিক, আমি তো বিশ্বাসই করতে পারছি না ভাইয়া মেনে নিয়েছে। এই জন্যই কি ভাইয়া কিছুক্ষণ আগে বলে গেল আমার কোনো আশাই অপূর্ণ রাখবে না, আমি যেন হাসি খুশি থাকি সেই ব্যবস্থা করবে। আকাশের বন্ধু অনিক আফিয়াকে অনেক আগে থেকেই পছন্দ করত। আফিয়াও মনে মনে পছন্দ করত অনিককে। আফিয়া যেদিন নিঝুমের থেকে শুনেছে অনিক কাউকে ভালোবাসে তারপর থেকে আফিয়া অনিককে এড়িয়ে চলত, দেখা হলেও কথা বলত না। অনিক একদিন ভার্সিটি থেকে আফিয়াকে প্রপোজ করে। আফিয়া কিছু না বলে চলে এসেছিল। ঠিক তার দুদিন পরে নিঝুমের থেকে জানতে পারল অনিক অন্য কাউকে নয়, আফিয়াকেই পছন্দ করে আর ওকেই ভালোবাসে। ব্যাস তারপর থেকেই অনিক আর আফিয়া রিলেশনে বাধা পড়ল। কার সঙ্গে কথা বলছো আপু? নিশ্চয়ই অনিক ভাইয়া, তাই তো? প্রিয়ন্তী খাবার হাতে নিয়ে রুমে ঢুকতে ঢুকতে কথাটা বলল। আফিয়া তখনও অনিকের সঙ্গে কথা বলছিল, ফোন কেটে দিয়ে বলল, হুম ভাবি, ভাইয়া সব জেনে গিয়েছে অনিক আর আমার ব্যাপারে। ভাইয়া নাকি মেনে নিয়েছে? বাহ, এই তো ভালো কথা। তোমার ভাইয়া মেনে নিয়েছে, তাহলে তো বাবা মাও মেনে নেবে। আপু, তুমি বিয়ে করে চলে গেলে আমি কার সঙ্গে সময় কাটাবো? আমি তো এখনই যাচ্ছি না গো ভাবি। আর আমি না থাকলেই বাকি ভাইয়া তো আছে সময় কাটানোর জন্য, তাই না? তোমার ভাইয়া দেবে আমাকে সময়? হুহ, দেবে দেবে। আজ যেমন দেরি করে দরজা খুলেছ বলে ভয় পেয়ে জড়িয়ে ধরেছিল, আর বলেছে কাল থেকে তাড়াতাড়ি ফিরবে। কি জন্য তাড়াতাড়ি ফিরবে বলো? তোমার সঙ্গে সময় কাটানোর জন্যই তো। ও জিরো সাহেব সব বলে দিয়েছে তোমাকে? কি লোক রে বাবা! থাক, বাদ দাও তো, নাও খাবারটা খেয়ে নাও। ওহো ভাবি, সন্ধ্যার একটু আগেই তো খেলাম, আবারও? হুমম, আবারও? এখন কথা না বলে অল্প করে হলেও খেতে হবে। তোমার ভাইয়া বলে দিয়েছে না খেলে একটু পর এসে তোমাকে খুব করে বকে দেবে। প্রিয়ন্তী জোর করে আফিয়াকে খাইয়ে বেরিয়ে যেতে নিলে আফিয়া বলে উঠল, থ্যাংক ইউ সো মাচ ভাবি। আপু, হঠাৎ থ্যাংক ইউ কেন? ভাইয়ার ভালোবাসাকে বুঝতে পেরে আপন করে নিতে চেয়েছ, নিজের জায়গাটা বুঝে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছ, তাই। আচ্ছা শোনো ভাবি, এখন যাও, ভাইয়াকে সময় দাও। আমি এখন একদম সুস্থ আছি, আমাকে নিয়ে আর চিন্তা করো না। প্রিয়ন্তী কিছু বলল না, একটু হেসে বেরিয়ে গেল। প্রিয়ন্তী ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর গুনগুন করে গান গাইছে। আকাশ ওর পাশে দাঁড়িয়ে বলল, আমার বউয়ের এই গুণটার কথা তো জানা ছিল না। তুমি গানও গাইতে পারো? গুনগুন করলেই গান গাওয়া হয় নাকি? কি থেকে কি শুনেছেন? আমি স্পষ্ট শুনতে পেলাম তুমি গান গাইছিলে। গানের কথাগুলো তো আমি শুনেছি। গানটা নিশ্চয়ই আমাকে উদ্দেশ্য করে গাইছিলে, তাই না? মোটেও না, আপনাকে উদ্দেশ্য করে কেন গাইতে যাব? এই মুহূর্তটা ভালো লাগছিল তাই আর কি। হুম্মম, ভালো লাগা মুহূর্তেই ভালো লাগার মানুষটিকে মনে পড়ে। তোমার ক্ষেত্রেও কি সেটাই হয়েছে? আমার যতটা মনে হয় তোমার ভালো লাগার মানুষটি আর কেউ নয় আমি। কি ঠিক বলেছি তো? প্রিয়ন্তী মুচকি হেসে বলল, জানি না। ঈষৎ এভাবে হেসো না গো, তোমার ওই পাগল করা হাসিতে অনেক আগেই মারা পড়েছি। আবারও কি মারতে চাও? আমি আপনাকে কেন মারতে চাইব? হুম, ঠিক বলেছ, মনের মানুষকে তো মারা যায় না, আমি তো তোমার মনের মানুষ। এ কথা কখন বলেছি আপনাকে? বলতে হবে কেন, আমি কি বুঝি না? তাছাড়া তুমি তোমার গানের কথাতেই তো তা বলে দিলে। উমম, কি গান যেন গাইছিলে? হ্যাঁ, মনে পড়েছে, তোমার গানের কথাগুলো ছিল, প্রিয় তুমি ছাড়া আমার কেহ নাই, আমি শুধু তোমাকেই চাই। হয়েছে, বাদ দিন। মায়াপরী কে সেটা বলুন, আজ বলতেই হবে। মায়াপরী? তার কথা আর কি বলবো বলো, তার কথা বলে তো শেষ করা যাবে না। সে যে আমার মনের মায়াপরী, ভালোবাসি তাকে আমি অনেক বেশি ভালোবাসি। প্রিয়ন্তীর চোখজোড়া ছলছল করে উঠল, বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। প্রিয়ন্তী মনে মনে বলতে লাগল,
ও, তার মানে উনি সত্যি আমাকে করুণা করছে। বউ বলা, আমার কাছে আসা, আমার এত কেয়ার করা সবটাই আমাকে অসহায় ভেবে করছে। কি হলো, কি ভাবছ? প্রিয়ন্তী কেঁপে উঠল আকাশের কথায়, হাসার চেষ্টা করে বলল, কিছু না, আমার ঘুম পেয়েছে, যাচ্ছি আমি। প্রিয়ন্তী চলে যেতে নিলে আকাশ প্রিয়ন্তীর হাত ধরে কাছে টেনে নিল। প্রিয়ন্তী ছুটার জন্য ছটফট করছে, কিন্তু আকাশ ছাড়ছে না। আকাশ ওকে আরও কাছে টেনে নিয়ে কোমর জড়িয়ে কপালে কপাল ঠেকিয়ে বলল, আমার সামান্য ভুলের কারণে আমি আমার মায়াপরীকে নিজের করে নিতে পারিনি। আমি যদি জানতাম আমার সেই মায়াপরীটাই আমার বউ হয়ে এসেছে, তাহলে কখনোই আমি তাকে আঘাত দিয়ে কথা বলতাম না। প্রিয়ন্তীর আকাশের দিকে তাকিয়ে বলল, আপনার মায়াপরী আপনার বউ মানে? মানেটা হলো তুমিই আমার মায়াপরী, বুঝেছ বউ? প্রিয়ন্তী প্রশ্নসূচক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ মৃদু হেসে প্রিয়ন্তীকে সামনে দাঁড় করিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরল। প্রিয়ন্তী আকাশের এমন অবাধ্য ছোঁয়াতে কেঁপে উঠছে। আকাশ ওর কাঁধে থুতনি রেখে মায়াপরীর ব্যাপারে সবকিছু বলল। প্রিয়ন্তী সব শুনে স্তব্ধ হয়ে গেছে। আকাশের মনেও এতটা জায়গা জুড়ে আছে সেটা হয়তো কখনোই ভাবেনি। প্রিয়ন্তী তো বিয়ের পর আকাশকে দেখেছে, ভালোবেসেছে। আর আকাশ বিয়ের আগে থেকেই অচেনা অজানা এক মায়াপরীকে নিজের মনের মাঝে ঠাঁই দিয়েছে। এখনো আকাশ তার মায়াপরীকে ভালোবাসে। শুধু আকাশের একটু ভুলের কারণে ওদের সম্পর্ক আজ এখানে এসে পৌঁছেছে। আকাশ প্রিয়ন্তীর ঘাড়ে মুখ গুজে দিয়ে বলল, সো সরি মায়াপরী, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। প্রিয়ন্তী আকাশের দিকে ঘুরে চোখে চোখ রেখে বলল, মাফ কেন চাইছেন? আপনি তো নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আচ্ছা, আমাকে আগে কেন বলেননি? আপনি বিয়ের আগেও দেখেছেন আমাকে, আবার একটা নামও দিয়েছেন। আমি তো এই দিনটির অপেক্ষায় ছিলাম, তাই বলিনি। আকাশ প্রিয়ন্তী কপালে চুমু খেয়ে শাড়ির আঁচলটা মাথায় তুলে দিয়ে বলল, আই লাভ ইউ মায়াপরী, আই লাভ ইউ সো মাচ। প্রিয়ন্তী প্রত্যুত্তরে কিছু বলল না, মুচকি হেসে জড়িয়ে ধরল আকাশকে। আকাশ নিজের বাহু দ্বারা প্রিয়ন্তীকে জড়িয়ে নিয়ে বলল, আমি আমার উত্তরটা পেয়ে গিয়েছি বউ। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। বাইরের ঠান্ডা হাওয়া আকাশ প্রিয়ন্তীকে ছুঁয়ে যাচ্ছে। চাঁদের স্নিগ্ধ আলো এসে পড়েছে ওদের গায়ে। এই মুহূর্তে কতই না সুখী লাগছে ওদের দুজনকে। আকাশ প্রিয়ন্তীকে এক হাতে বুকে জড়িয়ে অন্য হাতে প্রিয়ন্তীর হাত ধরে তাকিয়ে আছে ওই দূর আকাশের বুকে রূপালী চাঁদটার দিকে। এই বুকের ভেতর কান পেতে শোনো, হৃদয় আমার ডাকছে তোমায়। এই চোখেতে চেয়ে দেখো না, তুমি আছো মণিকোঠায়। প্রিয়, তুমি ছাড়া আমার কেহ নাই, আমি শুধু তোমাকেই চাই। প্রিয়ন্তী অবাক হয়ে তাকালো আকাশের দিকে। আকাশ হেসে বলল, কি গানটা মিলেছে তো, তুমি এই গানটাই গাইছিলে তখন, তাই না? মিলেছে। থামলেন কেন? আপনার কণ্ঠে তো শুনতে খুবই ভালো লাগছিল গানটা। এখন গান গাওয়ার সময় নাকি? এটুকু তো তোমাকে চমকে দেওয়ার জন্য বলেছি। এখন আর কথা নয়, রুমে যেতে হবে। আমার মায়াপরীকে আমি অনেক আপন করে নিতে চাই, সে সুযোগটা কি পাব? প্রিয়ন্তীর মুখে লজ্জার আভা ভেসে উঠেছে, মাথা নিচু করে রইল। আকাশ হুট করেই প্রিয়ন্তীকে কোলে তুলে নিল। প্রিয়ন্তী চোখ খিচে আকাশের টি শার্টের কলার খামচে ধরল। ভালোবাসার জোর আসলেই অনেক বেশি। রাগ অভিমানও হার মানতে বাধ্য এই ভালোবাসার কাছে। প্রিয়ন্তীর মনে আকাশের জন্য যে অভিমান জমা হয়েছিল আজ তার বাঁধ ভেঙেছে। আকাশ তার মায়াপরীকে নিজের করে পেয়েছে। আর প্রিয়ন্তী পেয়েছে তার প্রিয় তুমিকে।